ওকে। আমরা আজকে মাইক্রোওয়েভ রেজোনেটরস নিয়ে দেখব। নরমালি কথা হচ্ছে যে মাইক্রোওয়েভ রেজোনেটর গুলো কেন প্রয়োজন? প্রথমত হচ্ছে যে আমরা যখন কোনো একটা সার্কিটকে তার রেজোন্যান্স কন্ডিশনে আমরা রান করতে পারি, রেজোন্যান্স কন্ডিশনে যদি আমরা তাকে অপারেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে মিনিমাম লস পাই, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ পাই, ম্যাক্সিমাম কোয়ালিটি ফ্যাক্টর পাই এবং মিনিমাম ব্যান্ডউইথ পাই। যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা এই রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল আপ করার জন্য আসলে আমরা ট্রান্সমিশন লাইনকে বা ওয়েভ গাইড গুলোকে আমরা রেজোনেন্ট কন্ডিশনে রান করার ট্রাই করব আরকি। তো মাইক্রোওয়েভ রেজোনেটরস চ্যাপ্টারটাতে আমরা দেখব ১ম এ হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল রেজোন্যান্ট সার্কিট, যেটা আসলে আমরা আগে থেকেই জানি। কিন্তু এখানে আমরা কিছু আ জিনিসগুলো একটু ওভারভিউ করে নিব বা সেখানকার কিছু ইকুয়েশনকে একটু অন্যভাবে মানে রেজোন্যান্স কন্ডিশন এর আশেপাশে যদি থাকে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখে নিব। এরপরে আমরা ট্রান্সমিশন লাইনকে রেজোনেটর হিসাবে তৈরি করব। ওয়েভ গাইডকে রেজোনেটরের আ কন্ডিশনে চালাতে কি আমার শর্ত লাগে সেগুলো আমরা দেখব আরকি। তো শুরু করি আমরা ১ম থেকে সিরিজ অ্যান্ড প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। তো সিরিজ অ্যান্ড প্যারালাল রেজোন্যান্ট সার্কিট, একেবারে বেসিক কিছু কথাবার্তা বলা আছে। অল সার্কিট হুইচ কন্টেইন রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর ক্যান বি রেজোন্যান্ট সার্কিট এট পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সব সার্কিটে যেখানে রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর আছে তারা আমার রেজোন্যান্ট সার্কিট হতে পারে। আর অবশ্যই এখানে ইন্ডাক্টর, ক্যাপাসিটর ২ টাই থাকা লাগবে। তা নাহলে সেটা কখনোই রেজোন্যান্ট সার্কিট হবে না। আর ওই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আসলে আমরা রেজোন্যান্ট সার্কিট বলবো আরকি। তো আমার যখন সার্কিটটা রেজোন্যান্ট কন্ডিশন এ পৌঁছাবে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে যখন অপারেট করবে তখন তার মধ্যে স্টোরড ইন্ডাক্টর এনার্জি এন্ড ক্যাপাসিটর এনার্জিটা সমান হবে। আর ৩য় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ফ্যাক্টর অফ এনি সার্কিটরি সিস্টেম ইস দি হাইয়েস্ট অফ ইট when it is in its resonance condition. যখন যেকোনো সার্কিটটা রেজোন্যান্ট কন্ডিশনে থাকে তার ইয়েটা কোয়ালিটি ফ্যাক্টরটা মেক্সিমাম হয়। তো ফর সিরিজ রেজোন্যান্স সার্কিট Q can be written in form of Q naught A আর প্যারালাল রেজোন্যান্স সার্কিট এটা লেখা হয়। এটাতে দেখানো হচ্ছে যে আচ্ছা এগুলো আমরা পরে দেখি। এটা এখন আমরা না দেখি। পরে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো ১ম এ সিরিজ রেজোন্যান্স সার্কিট। তো এখানে খুব সাধারণভাবে একটা সিরিজ রেজোন্যান্স সার্কিটের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে একটা সার্কিট যেটাতে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে এবং তারা যদি সিরিজে থাকে তখন সেই সার্কিটটাকে আমরা সিরিজ রেজোন্যান্ট সার্কিট বলব। তো as the reactance provided by an inductor is 180 degree apart from reactance provided by a capacitor, they oppose each other in series circuit. তো এই সিরিজ সার্কিটে যেহেতু তাদের ইয়েটা হচ্ছে যে যেহেতু ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু তারা অপারেট করে, তো সিরিজ সার্কিটে তারা একে অপরকে অপোজ করবে। এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যেহেতু তাদের আ ইয়েটা রিঅ্যাকট্যান্সটা সমান, কিন্তু তারা যেহেতু একে অপরের চেয়ে ১৮০ ডিগ্রি বিপরীতে, তাই তারা একে অপরকে নালিফাই করে দিবে। Which means there will be almost zero reactance from inductor and capacitor combinedly. As a result, the circuit have pure resistive value of impedance at this frequency, which is the minimum value of frequency as well. The frequency versus impedance curve for a series resonance circuit is given below. তো আহ এটা আমরা আসলে সবাই জানি। তারপরেও যদি কিছুটা বোঝার চেষ্টা করি, এই যে আমার এই রিজিয়নটাতে আমার ফ্রিকোয়েন্সির মান কম। তো ফ্রিকোয়েন্সির মান যদি কম হয়, আমরা এই ইম্পিডেন্স ইকুয়েশনটাতে কি দেখতে পাই? আমরা ইম্পিডেন্স ইকুয়েশনে দেখতে পাচ্ছি যে যখন আমার ফ্রিকোয়েন্সি কম, তখন আমার এই ভ্যালুটা বেশি, এই ভ্যালুটা কম। তার মানে কি? তার মানে আমার এই অঞ্চলটাতে আমার সার্কিটটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটিভ। আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ২ টাই সমান একটা অপরকে নালিফাই করে দিচ্ছে। তো সেটা পুরোপুরি রেজিস্টিভ। আর এই অঞ্চলটাতে যদি যাই, এই অঞ্চলটাতে আমার হাই ফ্রিকোয়েন্সি এরিয়া। তো হাই ফ্রিকোয়েন্সি এরিয়াতে এইটা বেশি, এইটা কম। তার মানে ইন্ডাকট্যান্স টা বেশি। দ্যাট মিনস আমার এখানে যে ইম্পিডেন্স টা থাকছে সেটা ইন্ডাকটিভ ইম্পিডেন্স অ্যাকচুয়ালি।
তো এটা হচ্ছে এখান থেকে বোঝার ছিল। তো এখন আমরা যে কাজটা করব, আমরা তো নরমালি এই যে সার্কিটটা, এই সার্কিটটায় যদি আমরা এর ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বের করতে চাই, এটা আসলে সিরিজ সার্কিট ৩ টা একবারে যোগ হয়ে যাবে। খুবই সাধারণ বিষয় R প্লাস j ওমেগা L প্লাস 1 বাই j ওমেগা C এটা হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই সার্কিটটাকে হচ্ছে এই যে জেড ইনপুটের যে ইকুয়েশনটা আমরা চেষ্টা করব এই ইকুয়েশনটাকে একটু অন্যভাবে লেখার, একটু হচ্ছে আ একটা একটা ফরমেটে লেখার চেষ্টা করব। যে ফরমেটটা কেন লিখবো? কারণ এই ফরমেটটা পরবর্তীতে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব আরকি। তো সেই ফরমেটে লেখার জন্য আমরা অ্যাজিউম করে নিব যে আমার এই সার্কিটটা এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আশেপাশে কাজ করছে। এখানে এই যে আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, হয় ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস ডেল ওমেগা। যেখানে ওমেগা নটটা হচ্ছে আমার আ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর ডেল ওমেগা এটা খুবই ছোট একটা মান। তো এই যদি কন্ডিশনে আমরা ধরে নিই, তখন আমরা এই ইকুয়েশনটাকে আসলে কিভাবে লিখতে পারি? এখান থেকে হচ্ছে আমরা ওমেগা এল কমন নিতে পারি, এটা লিখতে পারি। তারপরে 1/LC is equal to ওমেগা নট স্কয়ার আমরা লিখতে পারি। ওমেগা নটটা যেহেতু আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তো তারপর থেকে আমি যদি জাস্ট বিয়োগ করে দিই ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। তো এই ইকুয়েশনটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b তে আমরা লিখতে পারি। সেটা করলাম। তো এখন ওমেগা নট মাইনাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা ওমেগা সেটা আমরা লিখেছি। আর আমরা জানতাম যে ওমেগাটা অনেক বড় একটা ভ্যালু আর ডেল্টা ওমেগাটা খুবই ছোট একটা ভ্যালু। এটা অনেক বড় হবে তা না। কিন্তু ওমেগার তুলনায় এটা খুবই ছোট। যেটা বলা হয়েছে ডেল ওমেগা ইস ভেরি, ভেরি লেস দ্যান ওমেগা নট। তার মানে আমরা এই ২ টাকে আসলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট কে ওমেগা প্লাস ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস ওমেগা বলতে পারি। তো সেই জিনিসটা আমরা এখানে আসলে বসায় দিচ্ছি। ওমেগা প্লাস ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস ওমেগা আর ওমেগা মাইনাস ডেল্টা ওমেগা ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের ছিল। তো এর পরবর্তীতে আমরা জেডিনটাকে তাহলে আমরা এখান থেকে যেটা হচ্ছে যে আর প্লাস জে ওমেগা এল আম এখান থেকে এই যে ওমেগা এখান থেকে ওমেগা আর ওমেগা আসলে কেটে যাবে। এখানে ওমেগা ওমেগা স্কয়ার কেটে যাবে। তো আমার এখানে থাকবে টুয়াইস জে ওমেগা এল। তো আর প্লাস টুয়াইস জে ওমেগা এল। তো এটা একটা ফরম্যাট যে ডিনটাকে আমরা এইভাবে লিখতে পারি যদি আমার অপারেটিং ফ্রিকোয়েন্সিটা আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির খুব কাছে হয়। আবার আমি যদি এইটাকে কোয়ালিটি ফ্যাক্টরের রেসপেক্ট এ লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কোয়ালিটি ফ্যাক্টর এল কে আমরা আসলে এই যে এভাবে নিয়ে এল কে আমরা এইটা লিখতে পারি। এল এর মানটা বসাই দিলে আমরা আ জেডিনকে এভাবেও লিখতে পারি। তো এই যে আমার ২ টা ফরমেটে আমি জেডিনকে লিখতে পারলাম। এই জিনিস ২ টাকে আমি আসলে মনে রাখবো। কারণ এই ২ টা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো এরপরে আমরা প্যারালাল রেজোন্যান্স সার্কিটে যাই। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ব্যাপারটা আসলে আমরা সবাই জানি। এখানে যেটা হবে, এখানে হচ্ছে যে in parallel combination total impedance is inverse of summation of reactance and resistance. এটা হচ্ছে টোটাল আমার যে রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স এর যোগফলটা ইনভার্স করব। করে আমি আসলে টোটাল ইম্পিডেন্স টা পাই। সো উই গেট ম্যাক্সিমাম ইম্পিডেন্স where nothing is added with রেজিস্ট্যান্স ভ্যালু। যখন এই রেজিস্ট্যান্ট ভ্যালুর সাথে কোন কিছু এড হবে না, তখন আমি ইনভার্স করে নিলে এটা মেক্সিমাম পাবো। যখন 1/r এর সাথে কোন একটা কিছু এড হবে, তখন সাধারণভাবে নিচে থাকা অবস্থায় ইনভার্স না করা অবস্থায় এটার মান তো বেশি। কিন্তু ইনভার্স করে নিলে এটা আসলে কম হয়ে যাচ্ছে। সো আমি এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে যদি আমি ইনভার্স করে ফেলি, কখন কম পাবো? যখন 1/r এর সাথে কোন কিছু এড হবে না। তখন আমি এটা হচ্ছে এই ভ্যালুটা আমার সবচেয়ে বেশি পাবো। যখনই 1/r এর সাথে কোন কিছু এড হতে থাকবে, তখন যদি আমি ইনভার্স করে নিই, তখন 1/r এর মান কিন্তু আস্তে, আস্তে কমতে থাকবে। মানে এই ইনভার্স করে নেওয়ার পর Zin এর মানটা আস্তে, আস্তে কমতে থাকবে। তো প্যারালাল কম্বিনেশন এ আমি তখনই মেক্সিমাম ইম্পিডেন্স পাই যখন 1/r এর সাথে কোন কিছু যোগ হয় না। তখন হচ্ছে আর মেক্সিমাম ইম্পিডেন্স টা পাই। তো যেটা বলা আছে that means impedance is maximum when contribution of reactance is 0 and contribution of reactance is 0 at resonant frequency. So we get maximum impedance at resonant frequency in the case of parallel resonance circuit. Parallel resonance circuit এর ক্ষেত্রে যখন হচ্ছে আমার এই ২ টা থাকে না, এই ২ টা যখন একটা অপরকে নালিফাই করে দেয়, তখন আমি আমি যদি সার্কিট থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি, এখন তো ইকুয়েশন থেকে দেখলাম। সার্কিট থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, যখন এইটা এটাকে নালিফাই করে দিবে, যখন এইটা এটাকে নালিফাই করে দিবে, তখন কিন্তু আর এর সাথে প্যারালালি কোন কিছু যোগ হচ্ছে না। তখন কিন্তু আর এর মান মেক্সিমাম। কিন্তু এইখানে যদি খুব ছোট্ট একটা ভ্যালু যোগ হয়, তখন প্যারালাল কম্বিনেশন কি হয়?
২ টা রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন যদি আমি চিন্তা করি, তখন কিন্তু দেখা যাচ্ছে ২ টার ভ্যালু ছোটটার চেয়েও কম হবে। তার মানে এটা যদি একটা ক্ষুদ্র ভ্যালু হয়, তখন কিন্তু R এর মান অনেক বেশি কমে যাবে। তার মানে এই ২ টা যখন নাই হয়ে যাবে, তখন R এর মান সর্বোচ্চ। তাহলে আমি এখানে যেহেতু ইয়েতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই ২ টা নাই হয়ে যাচ্ছে, সেহেতু আমার R এর মান মেক্সিমাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। তো সেই জিনিসটা আমার দেখানো হয়েছে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে R এর মান মেক্সিমাম। আর একইভাবে এইটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এরিয়া। লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটার মান কম, কিন্তু এটার মান বেশি। দ্যাট মিনস আমার টোটাল রিঅ্যাকট্যান্সটা ইন্ডাকটিভ। আর হাই ফ্রিকোয়েন্সি এরিয়াতে এটার মান বেশি, এটার মান কম। দ্যাট মিনস আমার টোটাল আ যে ইন্ড আ ইম্পিডেন্সটা সেটা হচ্ছে ক্যাপাসিটিভ অ্যাকচুয়ালি। তো আ সেটাইকে এখন আমরা যেদিনের আগের মতো করি আমরা হচ্ছে ধরে নিব যে এটা অপারেট করছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির আশেপাশে। এই ধরে নিয়ে আমরা যেদিনকে একটা নতুন ফরমেশনে লেখার চেষ্টা করব। তো তার জন্যে হচ্ছে আমরা যেটা করলাম, তার জন্য আমরা এইখানে ওমেগার যে মানটা, ওমেগার মানটা ওমেগা প্লাস ডেল ওমেগা বসায় দিলাম। ওমেগা প্লাস ডেল ওমেগা এবং এখানে ওমেগা প্লাস ডেল ওমেগা বসায় দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ওমেগা নট এল কে কমন নিলাম। আ সরি এল টা আসলে সাবস্ক্রিপ্ট আকারে না, এল টা এখানে গুণ আকারে হবে। তো কমন নিলাম সেখানে 1 প্লাস ডেল্টা ওমেগা এটা চলে আসে। এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে কিছুই না। এরপরে এই টার্মটাকে আমরা উপরে নিয়ে গেলাম। তখন কি হবে? এখানে হচ্ছে মাইনাস ইনভার্স হবে। তো এখানে যদি মাইনাস ইনভার্স হয়, তো তারপরে যা আছে তাই। এখন এই যে এটা কি দাঁড়াচ্ছে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 দাঁড়াচ্ছে। এটাকে আমি যদি ভাঙাই তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব এভাবে চলতে থাকবে। তো আমরা সেই জিনিসটাই করছি। তারপরে অ্যাজ ইট ইজ থেকে গেছে। তো এরপরে এখন আমরা যদি এই যে এখানে যে মানটা ডেল ওমেগা আমি বলছিলাম ওমেগা নট এর তুলনায় ডেল ওমেগা খুবই ছোট। তো ওমেগা নট এর তুলনায় ডেল ওমেগা খুব ছোট তার মানে এটা এমনিতেই ছোট ভ্যালু। তারপরে যদি আমি এটাকে স্কয়ার করি বা কিউব করি তো হায়ার টার্ম গুলো আরো বেশি ছোট হয়ে যাবে। তো আমি হায়ার টার্ম গুলোকে আসলে নেগলেক্ট করতে পারি। তো হায়ার টার্ম গুলোকে নেগলেক্ট করার পর আমি শুধু এই একটা টার্মকে রাখলাম। এখন এটাকে আসলে আর কিছুই না। এটাকে এখন হচ্ছে যে আমি আ এটাকে এটাকে গুণ করে দিয়ে আরকি এটাকে 1 বাই ওমেগা কে হচ্ছে এইটাকে জাস্ট আমি করলাম, সিম্পলিফাই করলাম। এভাবে আসলো এখান থেকে। এখান থেকে এটা গুণ হয়ে যাবে লসাগু করে এটা সবাই পারি আমরা। তারপরে এখানে এস ইট ইজ থেকে গেছে। এরপরে এই যে এখানে j কে আমরা j দিয়ে গুণ করে 1 j করে নিলাম। মাইনাস j চলে আসলো। এখানে এটা চলে আসলো। তো এখানে এটা আছে। এখন at resonance frequency তে XL equal to XC যদি তাই হয় আমার এই যে আমার এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে না। তখন হচ্ছে আমার কাছে এই টার্মটা থাকলো আর এই টার্মটা থাকলো। আর এখান থেকে হচ্ছে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা নট ইকুয়াল টু 1 বাই রুট অফ এলসি এই অনুযায়ী আমি ওইখান থেকে ওমেগা নট এর মানটা বসায় দিতে পারি। বসায় দিলে আমার কাছে এইটা পাওয়া যাবে। এবং শেষ পর্যন্ত আমার এটা যা ছিল অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো শেষ পর্যন্ত আমি জেড ইন এর ইকুয়েশনটা এটা লিখতে পারি। তো এগুলো আসলে সবই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এত বেশি ব্যাখ্যা করার কিছু নেই। খুবই সিম্পলিফাইড আকারে এখানে দেখায় দেওয়া আছে। তো জেড ইন ইকুয়াল টু আমরা এখানে পেলাম এটা। তো এই ইয়েটাও আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব। তো এরপরে আমরা একইভাবে সেটাকে কিউ এর রেসপেক্ট এ যদি লেখার চেষ্টা করি আমরা সেই কাজটা করব। হচ্ছে এখানে আরসি ইকুয়াল টু কিউ বাই কিউ নট দিয়ে এটাকে আমরা এই ফরম্যাটেও আসলে লিখতে পারি। আম খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে আছে। তো শেষ পর্যন্ত আমরা যে এই ২ টা ইকুয়েশন এখানে পেলাম, এই যে এইটা এবং এইটা এটাকে আমরা মনে রাখবো। কারণ পরবর্তীতে আমরা এটা ব্যবহার করব। এরপরে আমরা সিরিজ প্যারালাল রেজোন্যান্স সার্কিট থেকে লাস্ট যে টপিকটা দেখব সেটা হচ্ছে লোডেড অ্যান্ড আনলোডেড কিউ। তো লোডেড অ্যান্ড আনলোডেড কিউ বলতে কি বলা হচ্ছে আমার ইন্টারনাল একটা সার্কিট। আমরা তো এখানে ট্রান্সমিশন লাইন বা ওয়েভগাইড নিয়ে কথা বলব। তো হচ্ছে নরমালি একটা ইন্টারনাল সার্কিটে যে আমার রেজোন্যান্স তৈরি হবে সেটা হচ্ছে সেটাকে আমরা বলছি আনলোডেড রেজোন্যান্স। আনলোডেড কন্ডিশন আরকি। আর তার যেই কিউটা হবে সেটা হচ্ছে আনলোডেড কিউ। আর আমি যদি একটা লোড দিই, সেই লোডেরও তো হচ্ছে লোডের জন্যও তো একটা কিউ ফ্যাক্টর থাকবে। সেটাকে আমরা আসলে বলি হচ্ছে এখানে কিউ ই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এবং ২ টা যদি লোড হয়ে যায় পুরা সার্কিটকে তখন আমরা লোডেড সার্কিট বলি। তাই পুরা সার্কিটের জন্য যে কোয়ালিটি ফ্যাক্টরটা সেটাকে আমরা লোডেড কোয়ালিটি ফ্যাক্টর বলি অ্যাকচুয়ালি। তো এখানে যেগুলো লেখা আছে resonance circuit can be loaded by an external load or can be open circuited. If any external load is added with the resonance circuitry, then the quality factor of the total circuit is called loaded quality factor. If the circuitry is not loaded, their quality factor is called unloaded quality factor. খুব সাধারণ ব্যাপার। যদি আমি আমার ইন্টারনাল যে সার্কিটটা ছিল, আমার মূল সার্কিটটা ছিল, তাকে যদি আমি কোনো কিছুতে
লোড করি তাহলে সেটা লোডেড, আর যদি না থাকে সেটা আনলোডেড। তো কোয়ালিটি ফ্যাক্টর অফ লোডেড, আনলোডেড অ্যান্ড এক্সটার্নাল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টরকে QE, লোডেড কোয়ালিটি ফ্যাক্টর QL, আনলোডেড Q0 এটাকে করা হয়। তো কোয়ালিটি ফ্যাক্টর অফ এক্সটার্নাল সার্কিট ইজ অ্যাডেড প্যারালালি উইথ কোয়ালিটি ফ্যাক্টর অফ ইন্টারনাল সার্কিট। তো আমার আনলোডেড যে সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টরটা ছিল তার সাথে আমার যে এক্সটার্নাল সার্কিটরির যে হচ্ছে আমার কোয়ালিটি ফ্যাক্টরটা সেটা প্যারালালি অ্যাড হবে, এবং সেটা প্যারালালি অ্যাড হবে সেটা আমরা এখানটায় দেখব। এই কথাটা এখানে মার্ক করে দেওয়া আছে, কোয়ালিটি ফ্যাক্টর অফ এক্সটার্নাল সার্কিটরির কোয়ালিটি ফ্যাক্টরটা আমার হচ্ছে আনলোডেড মানে আমার ইন্টারনাল কোয়ালিটি ফ্যাক্টর সাথে প্যারালালি অ্যাড হবে। তো এট হায়ার কোয়ালিটি ফ্যাক্টর উই গেট লোয়ার ব্যান্ডউইথ, এটা আমরা খুবই বেসিক ধারণা থেকে জানি। যখন আমার কোয়ালিটি ফ্যাক্টরটা হায়ার হবে তখন আমি আমার কার্ভটা শার্প পাবো, কার্ভ শার্প পেলে আমি আমার কোয়ালিটি ফ্যাক্টরটা কম পাবো, যেটা আসলে রিকোয়ার্ড। সরি, মানে হায়ার ব্যান্ডউইথটা কম পাবো, সেটা আসলে হায়ার কোয়ালিটি ফ্যাক্টরে ব্যান্ডউইথ হচ্ছে লোয়ার হবে, যেটা আমার জন্য রিকোয়ার্ড। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, একটা রেজোনেন্স সার্কিটের খুবই ইম্পর্টেন্ট একটা যদি আমি বলি ইম্পর্টেন্ট একটা প্যারামিটার বলি, সেটা হচ্ছে কিউ, এবং সেটা ডিফাইন্ড বাই ওমেগা ইন্টু এভারেজ এনার্জি স্টোর ডিভাইডেড বাই এভারেজ এনার্জি ডিসিপেটেড। তো হচ্ছে ওমেগা এখন এভারেজ এনার্জি স্টোরড এনার্জি কি, এখানে হচ্ছে ইলেকট্রিক এনার্জি স্টোর প্লাস ম্যাগনেটিক এনার্জি স্টোর। দ্যাট মিনস আমার ইন্ডাক্টরের কারণে যে এনার্জি, ইন্ডাক্টর যে এনার্জি স্টোর করবে সেটা হচ্ছে ডব্লিউ আর আমার ক্যাপাসিটর যে এনার্জি স্টোর করবে সেটা হচ্ছে ডব্লিউ। একটা সার্কিটে তো এরাই আসলে মানে এনার্জিকে স্টোর করে, আর আমার রেজিস্টরটা তো এনার্জিকে হচ্ছে করে ফেলে, আমার ডিসিপেট করে আর কি। তো হচ্ছে তার মানে টোটাল এনার্জি স্টোর হবে এটা, আর এখানে আমার আর অ্যাভারেজ এনার্জি ডিসিপেটেড সেটা অ্যাকচুয়ালি পি লস, মানে আমার রেজিস্টর যেটাকে ডিসিপেট করবে সেটা পি লস এখানে যাবে। আমি যদি রেজোনেন্স সার্কিট ফ্রিকোয়েন্সি কল্পনা করি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে অপারেট করে ধরে নিই, তখন ওমেগা ইকুয়াল টু ওমেগা এম। তো সেখান থেকে আমি এটা এই ইকুয়েশনটাকে টুয়াইস ডব্লিউ ইউ বলতে পারি, টুয়াইস ডব্লিউ এম ও বলতে পারি। তো সেখানে থেকে এটা আমরা আই স্কোয়ার এল ডিভাইডেড বাই আই স্কোয়ার আর বলতে পারি। এটা হচ্ছে নরমালি তো আমরা জানি যে এভারেজ এর যদি আমি এখানে কি বলে, আমরা যদি এটা নিই 1/4 আই স্কোয়ার এল থাকবে, 1/2 আই স্কোয়ার আর থাকবে, সেখান থেকে 2 কেটে যায়। আসলে এই জিনিসটা আমার আসবে, এটা হচ্ছে আমার কোয়ালিটি ফ্যাক্টর। তার মানে কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন আমরা এইটা লিখতে পারি। Therefore, for series resonance circuit, quality factor Q is equal to omega naught L by R. আর হচ্ছে for parallel resonance circuit unloaded quality factor Q is equal to R by omega naught L. তো when external load is added with resonance circuit in series, R equivalent equal to এটা। তো আমরা এইখানে R এর জায়গায় R equivalent বসায় দিলে আমরা এখানে পাই, এবং সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি। এবং একইভাবে আমার এক্সটার্নাল যে লোডটা সেটা যদি প্যারালালি এড হয়, তখন হচ্ছে আমরা এভাবে ইকুইভ্যালেন্ট এখানে এটা বসাই দিলাম। শেষে এখানে আসলো এই যে এইটা ওমেগা নট এল বাই আর, এখানে দেখো আমরা দেখছিলাম হচ্ছে আর বাই ওমেগা নট এল। দ্যাট মিনস এটা হচ্ছে 1 বাই কিউ ই, যেহেতু কিউ নট আর কি, আর এটা হচ্ছে এক্সটার্নালের জন্য 1 বাই কিউ ই। মূলত এখান থেকে আমরা কি দেখার চেষ্টা করলাম, এখান থেকে আমরা দেখার চেষ্টা করলাম আমার এক্সটার্নাল সার্কিটটা সেটা সিরিজ রেজোন্যান্স সার্কিট হোক বা প্যারালাল রেজোন্যান্স সার্কিট হোক, সব ক্ষেত্রে আমার এটা আসলে প্যারালালি হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরটা এড হচ্ছে, যে জিনিসটা আসলে আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম। পরবর্তীতে বিভিন্ন ম্যাথে এই ধারণাটা আসলে আমাদের কাজে লাগবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখে আসলাম এগুলো অ্যাকচুয়ালি প্রি রিকুইজিট। আমি যে অধ্যায়টা পড়তে চাচ্ছি তার প্রি রিকুইজিট ছিল এগুলা। এখন আমরা মূলত আমাদের মূল পড়াশোনায় প্রবেশ করব। ও সরি, এখানে হচ্ছে আমাদের এই যে আমার রেজোন্যান্স কন্ডিশনের জন্য যত আছে, কিছু ইকুয়েশন দেওয়া আছে যেগুলো অনেক বেশি আমরা অনেক খুব ভালোভাবে আগে থেকে জানি। আমরা এর মধ্যে ইউজ করেছি, সো এটা আসলে এট এ গ্লান্স দেখানো আছে। তো এরপরে আমরা শুরু করব ট্রান্সমিশন লাইন রেজোনেটর। তো ট্রান্সমিশন লাইন ব্যাপারটা আসলে কি আমরা জানি যে হচ্ছে নরমালি আমরা যদি একটা ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন চিন্তা করি, সেখানে হচ্ছে সর্বোচ্চ 50 হার্জ বা 60 হার্জের সিগন্যাল যায়। তো সেখানে আসলে আমার যে রিঅ্যাকট্যান্স এর কারণে আমার হচ্ছে রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকট্যান্স এর আমার ভূমিকাগুলো এত বেশি প্রকট হয় না। তো কিন্তু আমরা যখন মাইক্রোওয়েভ একটা সিগন্যালকে ট্রান্সমিট করি, তার ফ্রিকোয়েন্সি যেহেতু অনেক বেশি হয়, তার জন্য আসলে আমাদের এই
ব্যাপারগুলো কনসিডারেশন এ আনতে হয়। সেখানে হিউজ পরিমাণে ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স তৈরি হয়। যার কারণে আমরা ট্রান্সমিশন লাইনকে অপারেট করার সময় সাধারণ একটা নরমাল ওয়্যারের মধ্যে দিয়ে এটাকে করতে পারি না। তো তার জন্য একেবারে ১ম দিকে আসলে আমরা কি ইউজ করতাম? টুইস্টেড পেয়ার কেবল ইউজ করতাম, কোএক্সিয়াল কেবল ইউজ করতাম। টুইস্টেড পেয়ার কেবলে আমরা কি করি? যে হচ্ছে ২ টা তারকে পেঁচায় দিই এবং এমনভাবে যে একটার ফিল্ড অপরটার বিপরীত হবে। তাহলে কি হবে? একটার ফিল্ড অপরটাকে নাল করে দিবে। এভাবে কোএক্সিয়াল কেবলেও এরকম একটা মেকানিজম করা আছে যার মাধ্যমে আমরা একটার ফিল্ডকে আরেকটার ফিল্ডে নাল করতে পারছিলাম। তো এই মানে স্পেশাল পদ্ধতিতে আমরা আসলে আ ইয়েগুলো আমার ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স জিনিসগুলোকে কমায় আনার চেষ্টা করছি। কিন্তু কমায় এনেও কি আমরা 0 করে ফেলতে পারছি? 0 করে ফেলতে কিন্তু পারিনি। এর মধ্যে কিছু ইন্ডাকট্যান্স, কিছু ক্যাপাসিট্যান্স, কিছু রেজিস্টিভ লস এগুলো কিন্তু তৈরিই হচ্ছে। তো আমরা এই ওয়্যারের মধ্যে এই সার্কিটটাকে কিন্তু আমরা আ একটা সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। যেহেতু এখানে মানে আ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে। তো এই ওয়্যারের মধ্যে যে সিগন্যালটা পাস হবে, সেই সিগন্যালটাকে যদি আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ইয়েতে পাঠাতে পারি বা যে সিগন্যালটা হচ্ছে যেই সিগন্যালটা আমি পাঠাচ্ছি, সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী যদি আমরা আ ওয়্যারের লেংথ কে চেঞ্জ করে তার রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকট্যান্স কে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারি যাতে তারা আ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তে অপারেট করে। তাহলে কিন্তু আমরা ওইখানে একটা রেজোনেটর সার্কিট তৈরি করতে পারবো। আর রেজোনেটর সার্কিট যদি আমরা তৈরি করতে পারি তাহলে সেখানে আমাদের লসটা মিনিমাম হবে। আমার কোয়ালিটি ফ্যাক্টর হায়ার হবে, আমার ব্যান্ডউইথ লোয়ার হবে। তো এই কাজগুলো আসলে আমরা করার চেষ্টা করব এই ট্রান্সমিশন লাইন রেজোনেটরে। মানে আমরা ট্রান্সমিশন লাইনকে রেজোনেটর হিসাবে ব্যবহারের চেষ্টা করব। তো এখানে যেটা ১ম এ বলা আছে ট্রান্সমিশন লাইন সেকশন অফ ভেরিয়াস লেংথ অ্যান্ড আ ট্রান্স টার্ন আ টার্মিনেশন ওপেন অর শর্ট সার্কিট ক্যান বি ইউজড অ্যাজ রেজোনেটর। মানে বিভিন্ন লেংথে এবং বিভিন্ন আ টার্মিনেটরস ওপেন হোক বা শর্ট হোক এটা হচ্ছে রেজোনেটর হিসেবে ব্যবহার হতে পারে। When the length of this section of transmission line are chosen appropriately যখন এই যে আমার কারণ হচ্ছে কি আমার এর ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রিঅ্যাক্ট্যান্স, ইন্টারনাল ক্যাপাসিট্যান্স তৈরি হবে, এর উপর কিন্তু আমার হাত নাই। এগুলো কিন্তু ইন্টারনালি তৈরি হয়ে যাবে। আমি একমাত্র এর লেংথ কে হচ্ছে আমি নির্দিষ্টভাবে চুজ করতে পারি। যখন আমি লেংথ কে appropriately চুজ করব, তখন কিন্তু আমার আ ওই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য তাদের রেজোন্যান্স এক্সিবিট করার একটা পসিবিলিটি আছে। তো সেটাই বলা হচ্ছে when length of this section of transmission line chosen appropriately they will exhibit resonance. Near the resonant frequency we can model this transmission line resonator either in form of series RLC circuit or equivalent parallel RLC circuit. এটা সিরিজ সার্কিট হিসাবে আ করতে পারে অপারেট প্যারালাল সার্কিট হিসেবে করতে পারে। তো ট্রান্সমিশন লাইন আর এইখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে ট্রান্সমিশন লাইনকে খুবই লো লস ট্রান্সমিশন লাইন হিসেবে ধরে নেব। আ তা না হলে আসলে আমরা আমাদের এই কাজটা করতে পারব না। আমরা পূর্বের সময় দেখব লো লস ট্রান্সমিশন লাইন ধরে নেওয়ার মহত্বটা কি। দ্যাট মিনস আলফা ইস ভেরি স্মল ধরে নেব এখানে আমরা। আর স্ট্যান্ডিং ওয়েভস আর ফর্মড ইন দিস সেকশন অফ ট্রান্সমিশন লাইন এবং এটা খুবই সাধারণ ব্যাপার যখন হচ্ছে আমরা একটা ক্লোজড চিন্তা করে নিই। ক্লোজড একটা তখন হচ্ছে এখানে একটা আ ইয়ে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। যেটা আসলে আমার আমার রেজোন্যান্স এর জন্য খুব দরকারি আরকি। তো here we will study ৩ different types of uh, transmission line resonator. তো সেই ৩ different types আসলে কিসের ভিত্তিতে? লেংথ এবং টার্মিনেশন এর ভিত্তিতে আমরা ৩ টা ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সমিশন লাইন আমরা আসলে ট্রান্সমিশন লাইন রেজোনেটর আমরা এখানে স্টাডি করার চেষ্টা করব। তো ১ম টা হচ্ছে শর্ট সার্কিট λ/2 ট্রান্সমিশন লাইন। তো স্পেশাল এই যে কেন শর্ট সার্কিট λ/2 স্পেশাল কেস এই জিনিসগুলো আসলে আমরা হচ্ছে পূর্বে জেনে এসেছি। এই জিনিস অলমোস্ট ট্রান্সমিশন লাইন পড়ার সময় আমরা এর মহত্বগুলো দেখে আসছি। তো হচ্ছে এই যে শর্ট সার্কিট λ/2 ট্রান্সমিশন লাইনটাকে আমরা রেজোনেটর হিসাবে কল্পনা করার মানে রেজোনেট কন্ডিশন এ হচ্ছে আমরা টা রান করানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি অপারেট করানোর চেষ্টা করব। তো এই যে সার্কিটটা এটা শর্ট সার্কিট λ/2 ট্রান্সমিশন লাইন। তো এখানে লেংথ অফ সেকশন অফ লাইন এটা যদি একটা বিশাল হতে পারে কিন্তু আমরা যে সেকশনটা নিয়ে চিন্তা করছি, যে সেকশনের জন্য আসলে আমি একটা হচ্ছে একটা আ রেজোনেট সার্কিট আমরা ডিজাইন করব। রেজোনেট কন্ডিশন আমরা আ অপারেট করানোর চেষ্টা করব। সেই লেংথটা হচ্ছে অবশ্যই λ/2 তার মানে হাফ ওয়েভ লেংথ অথবা তার সরল গুণিতক।
তো লোড ইজ শর্ট সার্কিটেড, যেহেতু শর্ট সার্কিট বলা হয়েছে, এটা শর্ট সার্কিটে দি রেজোনেটর উইল বি বিহেভ এজ এ সিরিজ রেজোনেটর সার্কিট, এবং এই সার্কিটটা সিরিজ রেজোনেটর সার্কিট হিসাবে বিহেভ করবে। তো কিভাবে করবে আমরা তার ডেরিভেশন এখানে দেখব। তো এখানে আমরা যে জিনিসটা ধরে নিচ্ছি, অপারেটিং ফ্রিকোয়েন্সি ওমেগা নট ইজ অফ দিস লাইন ইজ ভেরি ক্লোজ টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির খুবই কাছে আমরা আসলে এটাকে ধরে নিয়েছি। তো এবং বলা আছে ওমেগা ডেল ওমেগা ইজ ভেরি ভেরি লেস দ্যান রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি। তো আমরা এখানে লেট ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, জেড নট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, আলফা, ফেজ কনস্ট্যান্ট, বেটা, প্রোপাগেশন কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে আমরা সবই জানি ট্রান্সমিশন লাইন থেকে। তো এখানে জেড ইন অফ দিস সার্কিট ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। তো এখানে হচ্ছে জেড এল ইকুয়াল টু 0 আমরা যদি বসায় দিই, জেড এল 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে সাইন আর কস থাকবে। সেই সাইন আর কস, জেড ট্যান হাইপারবোলিক গামা এল, সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক গামা, ট্যান হাইপারবোলিক গামা এল। তো এখানে গামার মান আমরা আলফা প্লাস জে বিটা বসায় দিতে পারি। তো আলফা প্লাস জে বিটা যদি আমরা বসায় দিই, তারপরে হচ্ছে যে তখন আমরা এটাকে ট্যান এ প্লাস বি এর ফর্মুলাতে আমরা ফেলতে পারি। সেটা আমাদের এখানে পড়ে গেল। এখন আমরা জানি যে হচ্ছে সাইন থিটা বা ট্যান থিটার মান যদি খুব ছোট হয়, তো ট্যান থিটা ইকুয়াল টু আমরা থিটা লিখতে পারি। তো হচ্ছে আমরা এখানে ১ম এই কন্ডিশনে কিন্তু বলে আসছিলাম যে আমার ইয়েটা খুবই লো লস ট্রান্সমিশন লাইন। দ্যাট মিনস আলফা ইজ ভেরি স্মল। তো সেখান থেকে যেহেতু এটা আলফার মান খুবই স্মল, সেক্ষেত্রে আমরা এটাকে খুবই স্মল ধরে নিই। ট্যান আলফা ইজ ইকুয়াল টু আলফা লিখতে পারি। সেটা আমরা এখানে বসায় দিলাম। আমরা এটাকে ১ নম্বর ইকুয়েশন হিসেবে মার্ক করে রাখলাম। তো এরপরে হচ্ছে আমরা জানি বেটা ইকুয়াল টু ওমেগা বাই ভিপি। সেখান থেকে ওমেগা ভিপি, তারপরে এল হচ্ছে বিটা এল ইজ ইকুয়াল টু বেটা ইন্টু এল। তো ওমেগার মান আমরা এখানে বসাই দিচ্ছি, এল এর মান এখানে আছে। আমরা একটু জাস্ট ভেঙে লিখলাম, এখানে এল থাকলো। এবার এল এর মান হচ্ছে ল্যামডা বাই 2 আমাদের সার্কিটের জন্য, সেটা আমরা লিখলাম। তো সেখান থেকে আমরা হচ্ছে এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ নট, ভিপি বাই এফ নট ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে ল্যামডা বসাই দিচ্ছি। আ এখান থেকে আমরা জাস্ট এফ নট এর মানটা এখান থেকে আমরা বসায় দিচ্ছি এবং এফ নট এর মানটা বসায় দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমাদের কাছে এই ভিপি, ভিপি কেটে যায়। আমাদের কাছে এটা থাকে। তো ওমেগা নট বাই এফ নট ইজ ইকুয়াল টু টুয়াইস পাই। এটা আমরা জানি। সেই ওমেগা নট বাই এফ নট টুয়াইস পাই এখানে বসায় দিচ্ছি। শেষ পর্যন্ত আমাদের কাছে এইটা আসছে বেটা এল এর মান। তো দ্যাট মিনস ট্যান বেটা এল ইজ ইকুয়াল টু ট্যান অফ এটা। তো ট্যান পাই প্লাস থিটা মানে ট্যান থিটা। তো সেই ট্যান থিটার মান আমরা লিখেছি। আ সো আমরা ট্যান বিটা এল এর মান আমাদের কাছে হচ্ছে এইটা চলে আসলো। তো এখন আমরা এই ট্যান বিটা এল এর মান ইকুয়েশন 1 এ পুট করব। ইকুয়েশন 1 আমাদের কাছে এটা ছিল এবং ট্যান বিটা এল এর মান আমরা এখানে পুট করলাম। পুট করার পরে আমরা হচ্ছে যে এখন যেটা সেটা হচ্ছে যে আমরা আহ দেখে আসছি যে ওমেগা নট এর চেয়ে ডেল ওমেগা খুবই ছোট। তার মানে এই মানটা খুবই ছোট। সেটা আবার আলফা দিয়ে গুণ হইছে, যেটা আরো ছোট। তো টোটাল জিনিসটা আসলে খুবই ছোট একটা মান হয়ে গেছে। তার মানে নিচের এই মানটাকে আমরা ১ ই ধরে নিতে পারি। তো ১ যদি আমরা ধরে নিই, শেষ পর্যন্ত আমাদের কাছে উপরের এটাই থাকে আরকি। তো এখন হচ্ছে যে আলফা, হ্যাঁ, যে এখানে ইয়েটা ব্যাখ্যাটা দেয়া আছে কেন আমরা নিচেরটাকে নেগলেক্ট করলাম। তো জেড ইন ইজ ইকুয়াল টু আমাদের কাছে এইটা আসলো। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা সিরিজ রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রে যে হচ্ছে জেড ইনটা বের করে আসছিলাম, সেটা কিন্তু আর প্লাস টুয়াইস যে ডেল্টা ওমেগা এল। এখন এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু জেড নট ওমেগা এল, আর হচ্ছে আমাদের এল ইকুয়াল টু পাই জেড নট টুয়াইস ওমেগা নট। এটা হচ্ছে এই ২ টা ইকুয়েশন কম্পেয়ার করে আমরা লিখতে পারি। এখন হচ্ছে যে আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন কি জানি? কোয়ালিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ওমেগা নট এল বাই আর। তো এখানে এল এর মান আমরা বের করেছি, এল এর মান বসিয়ে দিলাম। আর এর মান আমরা বের করেছি। এই যে আর এর মান আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে আমাদের কাছে চলে আসে পাই বাই টুয়াইস আলফা এল। এখন আমরা বেটা এল ইজ ইকুয়াল টু জানি টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 2। তো দ্যাট মিনস বেটা ইকুয়াল টু পাই বাই এল। সো এই পাই বাই এল এর জায়গায় যদি আমরা বেটা বসাই দিই, আমরা পাই কি বেটা বাই টুয়াইস আলফা। তো আমার শর্ট সার্কিট আ আ শর্ট সার্কিট ল্যামডা বাই 2 লাইনের জন্য কোয়ালিটি ফ্যাক্টর বেটা বাই টুয়াইস এ চলে আসলো। এই ইকুয়েশনটা আসলে ম্যাথ করার সময় অনেক বেশি লাগবে। এখানে এটা মার্ক করে দেয়া আছে। সাথে, সাথে এই ২ টাও মার্ক করে দেওয়া হয়েছে। এই ২ টা আসলে তেমন বেশি কাজে লাগে না। এই ২ টা আমার কাজে লাগে অ্যাকচুয়ালি কোয়ালিটি ফ্যাক্টর বের করার জন্যই। তো এরপরে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করব। এক্সকিউজ মি। তো ম্যাথটা কি ছিল? যে হচ্ছে a lambda by 2 resonator is made from piece of copper coaxial line having an inner conductor radius 1 millimeter
An outer conductor radius 4 millimeter. If the resonant frequency is 5 gigahertz, compare the unloaded Q of an air-filled coaxial line resonance that have a Teflon coaxial line resonance. আমরা একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা আমরা নিই। আহ, আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা তুমি চাইলে ক্লাস থেকে চলে যেতে পারো। পরবর্তীতে আমরা এটা আবার চেষ্টা করব, হচ্ছে আমরা আলোচনা করব। আমরা এটা শেষ করি এখন। যে কেউ চাইলে ক্লাস থেকে চলে যেতে পারো। তো হচ্ছে আমরা এখানে হচ্ছে যে আমরা কোএক্সিয়াল লাইন দেখছি। lambda by 2 resonator means from piece of copper coaxial line having an inner conductor radius 1 millimeter and outer conductor radius 4 millimeter. If the resonant frequency is 5 gigahertz, compare unloaded Q of an air-filled coaxial line resonator to that of Teflon-filled coaxial line resonator. তো কোএক্সিয়াল ক্যাবলের কথা বলা হচ্ছে। কোএক্সিয়াল ক্যাবলের একটা ছবি এখানে দেয়া আছে, যেটা এটা হচ্ছে আমার সেই আউটার কন্ডাক্টর, এটা হচ্ছে আমার ইনার কন্ডাক্টর। মাঝে এটা হচ্ছে আমার সেই ডাইইলেকট্রিক ইনসুলেটর, ডাইইলেকট্রিক ফিল্ড, যেটা এখানে বলা আছে টেফলন ফিল্ড। এটা হচ্ছে আমার টেফলনের ফিল্ড। তো এই বিশেষ কম্বিনেশনটার মাধ্যমে আসলে আমরা আমাদের যেই ইন্ডাক্টর ক্যাপাসিটর গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কমাতে পারি। তার জন্য আসলে আমাদের এই বিশেষ ব্যবস্থাটা করা কোএক্সিয়াল ক্যাবলের জন্য। তো এখানে আমরা এখানে অঙ্কটা করা আমাকে ১ম এ কি বের করতে হবে? ১ম আমাকে বের করতে বলছে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বের করতে বলছে। এবং কিসের জন্য? সেটা এয়ারফিল্ড লাইনের জন্য। তার মানে এটা হচ্ছে ১ম এ একটা ওয়্যারের জন্য এয়ারফিল্ড, একটা ওয়্যারের জন্য টেফলন ফিল্ড। তাদের কোয়ালিটি ফ্যাক্টর আমাকে কম্পেয়ার করতে বলছে। তো কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন আমরা কিন্তু দেখে আসছি, বেটা বাই 2 আলফা। তো এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা সি প্লাস আলফা ডি। আলফা টি কি? কন্ডাক্টর লস, মানে আমার কন্ডাক্টর গুলোর জন্য যে হচ্ছে আলফা অ্যাটেনুয়েশন ফ্যাক্টর হবে সেটা, এবং আমার যে ডাইইলেকট্রিক ফিল্ডটা এখানে যে আছে তার জন্য যে আমার হচ্ছে ইয়েটা হবে, আমার অ্যাটেনুয়েশন হবে। এই দুইটার যোগফলটাই আমার টোটাল অ্যাটেনুয়েশন, টোটাল আলফা। তো এই দুইটার যোগফল আমরা এখানে লিখেছি, কিন্তু কথা হচ্ছে যে এয়ার ফিল্ডের জন্য তো জিরো। তো হচ্ছে আমরা এয়ারফিল্ডের জন্য হচ্ছে 0, সো এটা আমরা 0 রাখতে পারি। কিন্তু আমার কন্ডাক্টরের জন্য অ্যাটেনুয়েশনটা সেটা আমাকে বের করতে হবে। তো কন্ডাকশনের জন্য যে ইকুয়েশন, এটা তার ইকুয়েশন হচ্ছে এটা RS বাই লন B বাই A 1 বাই A প্লাস 1 বাই B। যেটা কোএক্সিয়াল কেবলের জন্য আমার আলফা সি, অ্যাকচুয়ালি কোএক্সিয়াল কেবল আমরা ট্রান্সমিশন লাইনই বলতে পারি, তার জন্য এটা হচ্ছে আমার আলফা সি এর মান। তো RS ইকুয়াল টু কি? RS ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট মিউ ডিভাইডেড বাই টুয়াইস সিগমা, আমরা জানি। এবং এখানে হচ্ছে কপারের জন্য সিগমার মান এটা, এটা বসাই দিয়ে RS এর মান এটা পেতে পারি। এখন এই ইকুয়েশনে RS এর মান বসিয়ে দিলাম আমরা 2 ইটার মান আমরা জানি এর এর জন্য 377 লন বি। বি হচ্ছে আমার ইনার কন্ডাক্টর, যেটা সরি আউটার কন্ডাক্টর, এবং এ হচ্ছে আমার ইনার কন্ডাক্টর, সেটা দেওয়া আছে। মানগুলো আমরা যদি বসাই দিই শেষ পর্যন্ত আমরা পাই 0.22 নেপটার পার মিটার। তো এখন এটার জন্য আমরা বেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে আমরা আসলে বেটা বের করব। সরি, আমরা আলফা সি বের করে ফেললাম। আলফা সি হয়ে গেছে, আমাদেরকে ইকুয়েশন অনুযায়ী বেটা বের করা লাগবে। বেটা ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস ওয়াই বাই ল্যামডা। তো ল্যামডা ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ। তো এখানে হচ্ছে আবার ভিপি ইকুয়াল টু কি? ভিপি বাই সি ডিভাইডেড বাই রুট অফ এপসাইলন আর। এপসাইলন আর উপরে চলে গেল, আমরা আর ইয়ের জন্য, বাতাসের জন্য, এয়ারের জন্য এপসাইলন আর এর মান 1, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমরা পাই এই জিনিসটা পেয়ে যাই। তো এখান থেকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর এয়ার এর মানটা বের করে ফেললাম, যেটা 2380। তো এরপরে হচ্ছে আমাদের টেফলন ফিল্ড কোএক্সিয়াল লাইনের জন্য আসলে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। সেটা যদি আমরা চেষ্টা করি, এর জন্য এপসাইলন আর এর মান 2.08, এবং ট্যান ডেল্টা যেটা দেওয়া আছে। ট্যান ডেল্টা হচ্ছে এখানে হচ্ছে আমার ইয়েটা থাকবে। আমরা এর আগে দেখেছিলাম যে হচ্ছে আমার আলফা ডি এর মান 0, এয়ার এর জন্য আমার আলফা ডি এর মান 0 ছিল। কিন্তু এখানে আলফা ডি টা থাকবে, মানে ডাইইলেকট্রিক লস আমার থাকবে। সো ডাইইলেকট্রিক লস হচ্ছে এখানে ইকুয়েশন দিয়ে এখানে আমরা সবগুলোই জানি। এপসাইলন আর এর মান জানি 2, কে নট, কে নট এর মান এখানে বের বের করা হয়েছে। এটা হচ্ছে আলফা ডি এর মান বের হয়ে গেল। আর আলফা সি কি? ওই একই ইকুয়েশনে এখানে ইটার মান, আগে ইটার মান ছিল 377, কিন্তু এখানে ইটার মান 377 ডিভাইডেড বাই রুট অফ 2.08। তো রুট অফ 2.08 টা উপরে চলে গেছে, বাকি সব এক আছে। এটা আসলে 0.032 নেপটার পার মিটার আর কি, 32 নেপটার পার মিটার। তো ডাইইলেকট্রিক লসের জন্য আমার যে অ্যাটেনুয়েশন সেটা হচ্ছে এইটা।
তো আমি নিচের ২ টা পেয়ে গেলাম। এখন বেটার মান বের করতে হবে। এই বেটার মান হচ্ছে একইভাবে গতবার এখানে এপসিলন আর এর মান 1 ছিল। এখানে সেটা 2.08 শেষ পর্যন্ত যদি আমি বসিয়ে দিই, তো এটা হচ্ছে 51.0 রেডিয়ান পার মিটার। তো আমরা যদি এখানে কিউ টেফলন বের করি সেটা ফাইনালি আমরা হচ্ছে 1218 পাই। তো নরমালি তো এটাই হওয়ার কথা ছিল। আমরা দেখি আমরা আগে কোয়ালিটি ফ্যাক্টর পেয়েছিলাম 2380, এখন পেলাম 1218, প্রায় ডাবল। আমি হচ্ছে এয়ার ফিল্ডে প্রায় ডাবল কোয়ালিটি ফ্যাক্টর পাচ্ছি এবং আসলে আমাদের এটাই হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে এয়ারে ডাইইলেকট্রিক লস কম সুতরাং আমি এখানে ভালো কোয়ালিটি ফ্যাক্টর পাওয়ার কথা ছিল। আমরা কিন্তু সেটাই পেয়েছি অ্যাকচুয়ালি। তো এখানে thus quality factor of airfield line is almost twice that of Taylor field line. তো এখানে জাস্ট কম্পেয়ার করতে বলা হয়েছিল। ফাইনালি এটা বলা আসছে। তো একইভাবে আমরা এরপরে শর্ট সার্কিট ল্যাম্বডা বাই 4 ট্রান্সমিশন লাইনটা আমরা আসলে দেখার চেষ্টা করব। শর্ট সার্কিট ল্যাম্বডা বাই 4 ট্রান্সমিশন লাইন। একই কথা, নতুন কিছু নেই। এখানে L ইকুয়াল টু ল্যাম্বডা বাই 4 অথবা N ইকুয়াল টু N ল্যাম্বডা বাই 4, এটা শর্ট সার্কিটের ZL0। তো আমরা এক্ষেত্রে দেখব, এর আগেরটা দেখছিলাম সিরিজ সার্কিট হিসাবে বিহেভ করে, এখানে আমরা দেখব এটা প্যারালাল রেজোনেটর সার্কিট হিসাবে বিহেভ করে। তো অপারেটিং ফ্রিকোয়েন্সি ওমেগা নট অফ দিস লাইন অ্যাজিউম টু বি ভেরি ক্লোজ টু, এটা একই কথা যে মানে খুব ক্লোজ, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি খুব ক্লোজে অপারেট করছে আমরা ধরে নিব, তা নাহলে আসলে আমাদের কাজ হবে, আমরা প্রুফ গুলো করতে পারবো না। তো এখানে হচ্ছে যে এবং সাথে সাথে যেটা আমরা প্রথমে ধরে নিছি, ট্রান্সমিশন লাইন গুলো খুবই লো লস ট্রান্সমিশন লাইন। তো এখানে একটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে জেড নট, অ্যাটেনুয়েশন আলফা, বেটা, ফেজ, গামা প্লাস জেডএল, এটা একইভাবে। তো এটা যদি হয় তো ইনপুট ইম্পিডেন্স এর মানে এটা। শেষ পর্যন্ত আমি হচ্ছে জেডএল যদি এখানে 0 বসিয়ে দিই, শেষ পর্যন্ত সাইন গামা এল প্লাস কস সাইন হাইপারবোলিক গামা এল ডিভাইডেড বাই কস হাইপারবোলিক গামা এল পাই। সেখান থেকে আমরা জেড নট ট্যান হাইপারবোলিক গামা এল এবং গামার মান যদি আমরা আলফা প্লাস জে বিটা বসিয়ে দিই এবং তাকে সূত্রে ভাঙাই, তো আমরা এই জিনিসটা পেয়ে যাই। তো এখন আমরা নতুন যে কাজটা করেছি, আগেরবার কিন্তু আমরা ট্যান বেটা এল দিয়ে ভাগ করেছিলাম না। কিন্তু আমরা এখানে ট্যান বেটা এল দিয়ে ভাগ করছি। কেন করছি? আমরা যদি বেটা এল এর মান দেখার চেষ্টা করি, বেটা এল হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু ল্যামডা বাই 4। এখান থেকে পাই বাই 2 চলে আসে। তো ট্যান পাই বাই 2 এর মান আমরা জানি ইনফিনিটি। সো আমরা ইনফিনিটি তো হ্যান্ডেল করতে পারবো না। যাতে এই কন্ডিশনটা অ্যারাইজ না করে তার জন্য আমরা ট্যান বেটা এল দিয়ে ভাগ করে নিলাম। তো একইভাবে ভাগ করে নিলে আমাদের কাছে এটা চলে আসে। এখন আমরা ট্যান আ হাইপারবোলিক আলফা এল এর মান সেই একই কন্ডিশনে, যেহেতু আলফা এল অনেক ছোট, তো এখানে আমরা আলফা এল বসিয়ে দিতে পারি। সেটা বসিয়ে দিলাম এবং এই ইকুয়েশনটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন হিসেবে নাম দিয়ে রাখলাম। এরপরে আমরা বেটার মান বের করব। তো বেটার মানটা হচ্ছে ওমেগা বাই ভিপি ইনটু এল। এখানে ওমেগার মান ওমেগা, ওমেগা নট একইভাবে বের করা হয়েছে। এর আগে ল্যামডা এল এর মান ছিল হচ্ছে আ ল্যামডা বাই 2, এখন এল এর মান ল্যামডা বাই 4 হবে। তো শেষ পর্যন্ত আমাদের কাছে এইটা চলে আসবে বেটা এল এর মান। তো এখন হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা এইখানে দেখি, আমরা কিন্তু শেষ পর্যন্ত এখানে কট বেটা এল পেয়েছিলাম। কারণ এখানে আমাদের একটু ক্যালকুলেশন হয়েছিল। তো সেই কট বিটা এর মানটা যদি আমরা বের করি, কট পাই বাই 2 প্লাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। তো সেই মাইনাস ট্যান থিটা আমরা লিখেছি এবং এটার মান যেহেতু খুবই কম, তো এটা ইজ ইকুয়াল টু আমরা এইটা লিখতে পারি। তো এই ভ্যালুটা এখন আমরা হচ্ছে ট্যান বেটা ইয়েটা ইকুয়েশনে যদি বসিয়ে দিই, আমাদের এটা ছিল সে ১ নম্বর ইকুয়েশন যেখানে কট বেটা এল এর মান আমরা এটা লিখতে পারি। তো সেখান থেকে সেটা আমরা লিখলাম। লেখার পরে এখন এই যে উপরের যে মানটা, উপরের মানটা সেই একই কথা। ওমেগার তুলনায় ওমেগা নট ডেল ওমেগা খুবই ছোট। যেহেতু ছোট, এটা অনেক বেশি ছোট। আলফার মান আরো ছোট। তার সাথে গুণ হচ্ছে বড় এক কিছু ভ্যালু। তো টোটালি জিনিসটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে, যেটা একের তুলনায় অনেক ছোট। সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। শেষ পর্যন্ত আমাদের কাছে এইটা চলে আসলো। এখন জেড নট দিয়ে যদি আমরা ভাগ করে লিখি, শেষ পর্যন্ত এই জিনিসটা আসলে আমরা লিখতে পারি। তো এখন জেড-ইন সমান এইটা পেলাম। এখন আমরা যদি আমাদের প্যারালাল সার্কিটের জন্য জেড-ইন এর ইয়েটাকে যদি হচ্ছে আমরা একটু মনে করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার জেড-ইন এর ইকুয়েশন ছিল কিন্তু এইটা। তো এখন যদি এর সাথে আমি একটু কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমি লিখতে পারি 1 বাই r ইকুয়াল টু এটা, যেখান থেকে আমি r এর মান পেতে পারি এটা, এবং টুয়াইস জে ডেল্টা ওমেগা সি ইকুয়াল টু হচ্ছে এটা, যেখান থেকে সি এর মান আমরা পেতে পারি এইটা। এবং কোয়ালিটি ফ্যাক্টর এর মান হচ্ছে ওমেগা নট সিআর, যেটা আমরা ইয়ে থেকে দেখেছি, আমাদের ওই চার্টটা থেকে দেখেছি। তো ওমেগা নট তো আছে, সি এর মান এবং আর এর মান যদি আমরা বসিয়ে দিই, এখানে কাটাকাটি করে শেষ পর্যন্ত পাই বাই 4 আলফা এল আসছে। এখন হচ্ছে আর বেটা এর ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি পাই ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি টুয়াইস বেটা এল। তো এর জায়গায় যদি আমরা টুয়াইস বেটা এল বসায় দিই, এখানে এল এল কেটে যাবে। শেষ পর্যন্ত বেটা বাই টুয়াইস আলফা থাকবে। তো এই ক্ষেত্রেও আমরা কোয়ালিটি ফ্যাক্টরের মান দেখছি বেটা বাই টুয়াইস আলফা। তো আমরা এখানে কি দেখলাম যে হচ্ছে আমার শর্ট সার্কিট ল্যাম্বডা বাই 4 লাইনটা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের মতো বিহেভ করে এবং এর কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে বেটা বাই টুয়াইস আলফা। তো এখান থেকে ম্যাথ অনেক সময় আসতে পারে।
এটা আমরা দেখলাম। RRC এর মানটা আসলে এখানে হাইলাইট করে দেওয়া আছে, যেটা আসলে তেমন বেশি প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমরা ওপেন সার্কিট λ/2 ট্রান্সমিশন লাইন দেখব। আমরা বলেছিলাম যে আমরা ৩ টাইপের ট্রান্সমিশন লাইন দেখব। এটা হচ্ছে তার শেষটা যেটা ওপেন সার্কিট, এবং যার ইয়েটা লেন্থটা সেকশন অফ ট্রান্সমিশন লাইনের যে সেকশনটা নিয়ে আমরা আসলে আমাদের এনালাইসিস গুলো করছি, সেই সেকশনটার দৈর্ঘ্য λ/2 মানে হাফ ওয়েভলেংথ। তো the length of this section of line L is equal to λ/2 or n λ/2. তো when load is open circuited, that means ZL equal to infinity. তো this resonator will be behave as parallel resonant circuit, হ্যাঁ? তো কিভাবে সেই প্রুফটাই আসলে আমরা এখানে করেছি, এবং একই কথা এখানে ওমেগা খুব মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি অপারেট করছে ধরে নিয়ে আমরা আসলে প্রুফ গুলো করার চেষ্টা করব। তো এর গুণ যদি এটা হয়, তো জেড ইন ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, যেটা আমরা ট্রান্সমিশন লাইন থেকে দেখে এসেছি। তো এখন এখানে আমরা ZL দিয়ে ভাগ করেছি। কেন? কারণ ZL টা ইনফিনিটি, এখানে যদি ZL এর গুণ থাকে তখন টোটাল জিনিসটা ইনফিনিটি হয়ে যায়, যেটা আমরা হ্যান্ডেল করতে পারি না। তো তার জন্য আমরা ZL দিয়ে ভাগ করেছি। তখন ZL গুলো কেটে যাবে। বাট এখানে ZL যখন কাটবে না, সামথিং বাই ইনফিনিটি টু 0 হয়ে যাবে। তো আমার এখানে cos হাইপারবোলিক গামা প্লাস ডিভাইডেড বাই সাইন হাইপারবোলিক গামা থাকবে। সেখান থেকে আমরা Z0 cot হাইপারবোলিক গামা লিখতে পারি, এবং হচ্ছে সেখান থেকে আমরা cot কে আবার 1/tan হিসেবে লিখতে পারি, এবং সেই tan এর এখানে আমরা হচ্ছে tan আলফা প্লাস জে বিটা ইনটু L লিখতে পারি। তো এখন আমরা এখানে যদি হচ্ছে আমার সেই tan এর ইকুয়েশনটা মানে ভাঙানোর চেষ্টা করি, মানে আমরা যদি এটাকে কি বলে এটাকে? যাই হোক আমরা ইকুয়েশন ভাঙায় লেখার চেষ্টা করি এটাকে। সেক্ষেত্রে আমার উপরে চলে যাবে নিচেরটা, বা উপরেরটা নিচে। শেষ পর্যন্ত এই জিনিসটা আসলে চলে আসলো। এবং এখানে আলফা এল এর মান ভেরি, ভেরি লেস দ্যান 1, সো আমরা tan আলফা এল কে আলফা এল লিখতে পারি একই ইয়েতে। তো এটা আমাদের কাছে একটা ইকুয়েশন চলে আসলো। যেটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন নাম দিলাম। একইভাবে আমরা বেটা এল এর মান বের করব। একই কথা, এখানে এল ইকুয়াল টু λ/2 বসবে। শেষ পর্যন্ত আমাদের কাছে এটা চলে আসবে। তো tan বেটা এল ইজ ইকুয়াল টু আলফা প্লাস এটা। শেষ পর্যন্ত এইটা, এবং হচ্ছে এখান থেকে tan বিটা এল এর মান আমরা এটা লিখতে পারি। যেহেতু হচ্ছে আমার আ এটা খুব ছোট, সো tan থিটা ইজ ইকুয়াল টু থিটা লিখতে পারি আমরা। তো আ এবার যদি আমরা আ ইকুয়েশনের ভ্যালু গুলো পুট করার চেষ্টা করি। এটা ছিল আমার ইকুয়েশন। সেখানে ভ্যালু গুলো আমরা পুট করার চেষ্টা করলাম। এখন এইখানে এই মানটা ১ এর চেয়ে অনেক বেশি ছোট। যার কারণে আমরা এটাকে একই ধরে নিচ্ছি, এবং শেষ পর্যন্ত এটা চলে আসছে। একইভাবে Z0 দিয়ে ভাগ করে আমরা এই ফরম্যাটে লিখে ফেললাম। তো এখন যদি এই ইকুয়েশনটাকে আমরা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ইকুয়েশন হিসাবে ইকুয়েশনে করার রিলেট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1/r ইজ ইকুয়াল টু এটা, যেখান থেকে r এর মান এটা বের হয়ে আসে। আম টুয়াইস জে ডেল্টা ওমেগা সি ইকুয়াল টু এটা, যেখান থেকে সি এর মান আমার কাছে এটা বের হয়ে আসে। তো কোয়ালিটি ফ্যাক্টর কি ছিল? ওমেগা নট সি, আর সেখানে হচ্ছে ওমেগা নট এর মান তো আছে, সি এর মান আমরা বসিয়ে দিলাম, আর এর মান আমরা বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমরা বেটা বাই টুয়াইস আলফা পাই আরকি। কিভাবে পাই? এখানে হচ্ছে আমরা দেখছি পাই ইজ ইকুয়াল টু বেটা এল। তো সেটা যদি বসিয়ে দিই আমরা কোয়ালিটি ফ্যাক্টর বেটা বাই টুয়াইস আলফা পাই। আমরা দেখব যে এটা দিয়ে আমরা ম্যাপ করব। তো এখানে দুটোর মানে একইভাবে হাইলাইট করে দেওয়া আছে। কোয়ালিটি ফ্যাক্টরটা আসলে মেইন দরকার। আমরা ম্যাপ করব এরপরে একটা, তখন দেখব এটা আমাদের লাগছে। বাকিগুলো তারপরেও হাইলাইট করে দেওয়া আছে আরকি। তো আমরা এখান থেকে কি বুঝলাম? যে কোয়ালিটি ফ্যাক্টর এটা, মানে আমরা ৩ ক্ষেত্রেই কোয়ালিটি ফ্যাক্টর বেটা বাই টুয়াইস আলফা পেলাম। আর আমরা দেখলাম যে হচ্ছে আমাদের ১ম টা, দ্যাট মিনস শর্ট সার্কিট λ/2 টা শুধু সিরিজ সার্কিটের মতো আচরণ করে, সিরিজ রেজোন্যান্স সার্কিটের মতো আচরণ করে, যেটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির আশেপাশে অপারেট করছে। বাকিগুলো হচ্ছে আমার প্যারালাল সার্কিটের মতো প্যারালাল রেজোন্যান্স সার্কিটের মতো আচরণ করে আরকি। তো আমরা এখন ওপেন সার্কিট λ/2 ট্রান্সমিশন লাইনের জন্য হচ্ছে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা মাইক্রোস্ট্রিপ রেজোনেটর কনসিডার করতে, যেটা হচ্ছে λ/2 লেন্থ 50 ওহম সার্কিটের মাইক্রোস্ট্রিপ লাইন। মাইক্রোস্ট্রিপের হচ্ছে এটা আমার কি বলে, এটা হচ্ছে আমার জেড নট মানে আরকি। তো দি সাবস্ট্রেট ইজ টেফলন, এটা বলা আছে, উইথ থিকনেস এত দেওয়া আছে, কন্ডাক্টর কপার কম্পিউট। এখানে কি রিকোয়ার্ড লেন্থটা বের করতে বলছে। তার মানে এটাকে যদি আমি হিসাবে অ্যাকচুয়ালি এটা আমি ডিজাইন করতে হবে। আমার একটা ডিজাইন মানে রেজোন্যান্স সার্কিটে চালাতে হলে আমার লেন্থটা কত সেটা আমাকে বের করতে হবে, এবং রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি 5 গিগাহার্টজ বলা আছে। তার মানে আমি যে সিগন্যালটা হচ্ছে পাস পাস করব তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 গিগাহার্টজ। এখন আমি যদি হচ্ছে এই ওয়্যারটাকে রেজোন্যান্ট কন্ডিশনে অপারেট করাতে চাই, তাহলে সেকশন অফ ওয়্যারের লেন্থ কত হবে সেটা আমাকে বের করতে বলছে, এবং সেই লেন্থের জন্য একটা কোয়ালিটি ফ্যাক্টর আমাকে বের করতে বলছে। এখানে ইফেক্ট গুলোকে নেগলেক্ট করতে পারি আমরা এই অঙ্কের ক্ষেত্রে। তো লেন্থের সূত্র কি? লেন্থের সূত্র λ/2। তো λ ইজ ইকুয়াল টু ভিপি বাই এফ, আবার এর হচ্ছে ভিপি ইজ ইকুয়াল টু সি বাই এপসাইলন আর।
তো সি এর মান আমরা জানি 2, এফ এর মান আমরা জানি এপসিলন আর হচ্ছে 1.80, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে ইফেক্টিভ পারমিটিভ এপসিলন 1/80। সেটা যদি আমরা বসিয়ে দিই শেষ পর্যন্ত এল এর মান আমাদের কাছে 2.24 সেন্টিমিটার চলে আসে। তো একইভাবে এরপরে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। কোয়ালিটি ফ্যাক্টরের সূত্র হচ্ছে আমাদের কি বেটা বাই 2s আলফা, আলফা ইজ ইকুয়াল টু কি আলফা মানে অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর লস, অ্যাটেনুয়েশন ডিউ টু ডাইইলেকট্রিক লস, যেহেতু দুইটাই আমার কাছে আছে। কন্ডাক্টরের জন্য একটা অ্যাটেনুয়েশন হবে, ডাইইলেকট্রিকের জন্য একটা ইয়ে হবে। তো অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর আমাদের বের করতে হবে, অ্যাটেনুয়েশন ডিউ টু ডাইইলেকট্রিক আমাদের বের করতে হবে। তো অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর যদি আমরা বের করতে চাই তো আমার ইয়ের জন্য আমার যেটা মাইক্রোস্ট্রিপ লাইনের জন্য আমার অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর আলফা সি ইজ ইকুয়াল টু আর এস বাই জেড নট ডব্লু। জেড নট হচ্ছে আমার সেই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যেটা 50 দেওয়া আছে, ডব্লুর মান হচ্ছে এখানে দেওয়া আছে 0.508, এবং হচ্ছে আর এস এর মান আমরা হচ্ছে এখান থেকে এই যে সার্কুলার রেজিস্টিভিটি এট 5 গিগার্স, এটা হচ্ছে আর এস এর মান, এটা আমরা বের করে ফেললাম। তো সেই জিনিসগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই শেষ পর্যন্ত আমার আলফা সি এর মান আসলো এটা। আর আলফা ডি আমার এর জন্য আমরা এর আগে দেখছিলাম আহ একটা আলফা ডি এর মান আলাদা ছিল, ইকুয়েশন আলাদা ছিল, যেটা ছিল হচ্ছে আমার কোএক্সিয়াল কেবলের জন্য, বাট মাইক্রোস্ট্রিপের জন্য আমার অ্যাটেনুয়েশন ডিউ টু ডাইইলেকট্রিক লসের ইকুয়েশন হচ্ছে এইটা। এখানে কে নট এর মান হচ্ছে 104.7, যেটা আমরা পূর্ববর্তীতে কি বের করেছি, আমরা আসলে এর আগে কোন একটা ম্যাথে এটা বের করে আসছিলাম। সেটা যদি আমরা দেখার চেষ্টা করি। সরি, আমরা আসলে এটাই বের করি। আমি পরবর্তীতে দেখবো কে নটের সূত্র আমরা দেখবো পরবর্তী স্লাইড গুলোতে আমাদের আছে, তখন আমরা কে নটের ভ্যালু গুলো আসলে দেখবো। আহ মানে ইকুয়েশনটা দেখবো, সেখান থেকে আমরা কে নটের মানটা আসলে বের করতে পারবো। তো আপাতত আমরা করে নিই যে কে নটের মান হচ্ছে 104.7, এবং এপসাইলন আর এর মান আমাদের 2.080 বলা আছে, এপসাইলন এর মানও আমাদের গিভেন, শেষ পর্যন্ত ট্যান ডেল্টার মান 0.004 আমাদের গিভেন। তো এগুলো সবই হচ্ছে এপসাইলন এপসাইলন মাইনাস 1, শেষ পর্যন্ত বসিয়ে দিয়ে 0.24 নেপ্টার পার মিটার আমরা পাই আলফা ডি এর মান, এবং বেটা কি টুয়াইস পাই বাই ল্যামডা, ল্যামডা কি ভিপি বাই এফ, এফ এফ হচ্ছে সি বাই এপসাইলন আর, সে এপসাইলন আরটা উপরে চলে যাচ্ছে। তো এর শেষ পর্যন্ত আমাদের 151 রেডিয়ান পার মিটার হচ্ছে আমরা বেটার মান পাচ্ছি। তো দেন আনলোডেড কিউ হচ্ছে বেটা বাই টুয়াইস আলফা, আলফা আলফা এটা আমরা পেয়ে গেলাম কিউ এর মান। তো আমাদের হচ্ছে লেন্থ কত লাগবে সেটা বের করতে বলছিলাম, আমরা সেটা বের করেছি, এবং কোয়ালিটি ফ্যাক্টর যদি সেই লেন্থ হয় এই মানে আমার ট্রান্সমিশন লাইনটার কোয়ালিটি ফ্যাক্টর কত হবে সেটা বের করতে বলেছিলাম, আমরা সেটা বের করে ফেলছি। তো আমরা এইভাবে এর মাধ্যমে ট্রান্সমিশন লাইন রেজোনেটর আমরা শেষ করে ফেললাম। এখন আমরা ওয়েভগাইড রেজোনেটরটা দেখব। তো নরমালি ওয়েভগাইড সম্পর্কে তো আমরা জানি যে হচ্ছে ওয়েভগাইড একটা হলো বলা চলে, যার মাঝখান দিয়ে আসলে ওয়েভ কে যায়, যেটা আমরা একটা ওয়েভগাইডের খুবই সুন্দর একটা এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে অপটিক্যাল ফাইবারকে, যেখানে হচ্ছে জাস্ট ভিতরে ওয়েভটাকে গাইড করে নিয়ে যাওয়া হয়। এটা কোনো অন্য কোনো যে আমার লাইনটার আমার যে কোনো আমরা ট্রান্সমিশন লাইনে কি হয়, ট্রান্সমিশন লাইনে আমার কন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে কন্ডাক্টরের অণুগুলোকে অনুরণনের মাধ্যমে যাচ্ছে, কিন্তু আমার ওয়েভ গাইডের ক্ষেত্রে একটা হলো একটা স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে ওই যে অনুরণ করতে যে যে লসটা হচ্ছিল সেই লসটা কিন্তু এখানে হচ্ছে না, তার মানে খুবই কম লস এখানে হচ্ছে আর কি। তো এইটা থেকে এই জন্য আমরা আসলে আমাদের ইয়ে থেকে আমরা আমাদের ট্রান্সমিশন লাইন থেকে ওয়েভ গাইডে চলে আসা, যাতে আমি একটা মোটামুটি একটা হলো জায়গার মধ্য দিয়ে আমি আসলে ইয়েটাকে আমার ওয়েভটাকে পাস করাতে পারি। এটাই আসলে অ্যাকচুয়ালি আমার ওয়েভ গাইড। তো তো যেহেতু এখানে যাচ্ছে, তো নরমালি আমরা যদি অপটিক্যাল ফাইবারের কথা চিন্তা করি সেটা আসলে খুবই লো লস, কিন্তু আমরা যদি অন্যান্য ওয়েভ গাইডের কথা চিন্তা করি সেখানে কিছুটা লস থাকে, আর লস যেহেতু আছে তো সেখানে অবশ্যই আমার ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্ট্যান্স তৈরি হবে। তো ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্ট্যান্স যদি আমরা তৈরি হয় তো সেটাকে তো আমরা ঠেকাতে পারবো না, আমরা যেটা করতে পারি সেটাকে রেজোনেন্ট কন্ডিশনে আমরা অপারেট করতে পারি, সেক্ষেত্রে আমাদের লসটা কম হবে, কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে, ব্যান্ডউইথ কম হবে। তো সেই জিনিসটা করার জন্য আমরা ওয়েভ গাইডকে কিভাবে হচ্ছে আমরা রেজোনেন্ট কন্ডিশনে চালাতে পারি সেটা আসলে আমরা এখানে দেখবো। So a waveguide resonator can be formed by closing two open end of waveguide with the help of short circuited plate। তার মানে আমরা একটা waveguide নিয়ে তার দুই পাশে যদি শর্ট সার্কিট প্লেট দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা আহ, সেটাকে ওয়েভগাইড রেজোনেটর হিসেবে আসলে অপারেট করতে পারবো।
তো এট হায়ার কেন আসলে করবে? এখানে বলা আছে এট হায়ার মাইক্রো ফ্রিকোয়েন্সি ওয়েভগাইড রেজোনেটর হ্যাভ হায়ার কিউ দেন ট্রান্সমিশন লাইন রেজোনেটর। খুবই সাধারণ কথা, যেহেতু এখানে লস কম ওয়েভগাইডে আমার ট্রান্সমিশন লাইনের থেকে লস কম। সো আমি ভালো কিউ কোয়ালিটি ফ্যাক্টর এখানে পাবো। স্ট্যান্ডিং ওয়েভ আর ফর্ম ইন দি ক্যাভিটি। ক্যাভিটির মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হবে। আমরা পরবর্তীতে আসলে একটু বোঝার চেষ্টা করব ছবি থেকে কিভাবে হচ্ছে। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক এনার্জি স্টোরড উইদিন ক্যাভিটি, সাধারণ ব্যাপার। আমার রেজোন্যান্স সার্কিট হলেই সেখানে ম্যাগনেটিক, ইলেকট্রিক এনার্জি স্টোর হবে। তো এইটা একটু আমরা খেয়াল করে চেষ্টা করি। আসলে আমরা এটা আগের ম্যাথগুলোতে দেখে আসছি। ডিসিপেশন অফ পাওয়ার টেকস প্লেস ইন দি ওয়েভগাইড ওয়াল। মানে ওয়েভগাইডের ওয়ালে হচ্ছে একটা আম আমার পাওয়ার ডিসিপেশন হবে এবং এর মধ্যে ভিতরে যে ডাইইলেকট্রিকটা দিয়ে ফিল করা, তার মধ্যে একটা হচ্ছে আমার লস হবে। তো অ্যাটেনুয়েশন ডিউ টু মেটালিক ওয়ালে যে লসটা হবে সেটাকে আমরা ডিনোট করি আলফা সি দিয়ে, মানে অ্যাটেনুয়েশন ডিউ টু কন্ডাক্টর বা বা হচ্ছে অ্যাটেনুয়েশন ডিউ ডাইইলেকট্রিক যেটা ভিতরে হচ্ছে সেটাকে আমরা আলফা ডি দিয়ে ডিনোট করি। তো আমরা এখানে 2 টাইপ অফ ওয়েভগাইড রেজোনেটর পড়বো আরকি। তো ১ম টা আমাদের কি ছিল? রেক্টাঙ্গুলার ওয়েভগাইড রেজোনেটর। তো রেক্টাঙ্গুলার ক্যাভিটি রেজোনেটর ক্যান বি কনস্ট্রাক্টেড ফ্রম এ সেকশন অফ রেক্টাঙ্গুলার ওয়েভগাইড। যেহেতু মানে রেক্টাঙ্গুলার ওয়েভগাইডকে আমরা রেজোনেটর হিসেবে ব্যবহার করছি। সো আমরা রেক্টাঙ্গুলার ওয়েভগাইডটা আমাকে নিতে হবে এবং তার ২ ইঞ্চ শর্ট করে দিতে হবে। thus forming a closed box or cavity। এভাবে একটা closed box or cavity তৈরি হবে। তো T101 mode is dominant mode for rectangular wave cavity। এটা dominant mode এবং physically this is something like short circuit lambda by 2 resonator। এটা short circuit lambda by 2 রেজোনেটরের মতোই আরকি। আমরা যদি এর ইম্পিডেন্স এর ইকুয়েশন বের করি, আমরা যদিও এখানে বের করি তো তখন আমরা দেখতে পাবো যে এটা শর্ট সার্কিট ল্যাম্বডা বাই 2 এর মতো আচরণ করছে। আমরা এখান থেকেও বুঝতে পারি যে হচ্ছে আমার এই ২ ইঞ্চ শর্ট, সো এটা শর্ট সার্কিটেড। আর ল্যাম্বডা বাই 2 টা হচ্ছে কিভাবে, এখানে আমরা যদি দেখি এখানে একটা আমার যেটা এখানে বলা ছিল যে আমরা এখানে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হচ্ছে। স্ট্যান্ডিং ওয়েভ মানে এরকম একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে। সো এটা ল্যাম্বডা বাই 2 আ ইয়েটা লাইনটা এর মানটা ল্যাম্বডা বাই 2। সো এটা এভাবে ল্যাম্বডা বাই 2 এর সাথে আমরা এটাকে রিলেট করতে পারি। তো আমরা এখন এইখানে যেটা বললাম, আ আমরা এখানে যে এখন দেখবো হচ্ছে আমরা ডি এর মানটা আসলে আমাদের এখানে বিটা এম এন এল পাই বাই ডি এটা বলতে পারি, বা হচ্ছে ওয়েভগাইড এর ওয়েভলেংথ যেটা ডি ইজ ইকুয়াল টু এল পাই ল্যামডা বাই বিটা এম এন, এই ইকুয়েশনটা আসলে আমরা প্রুফ করার চেষ্টা করব। তো যার জন্য আসলে আমরা আ টি বা টিএম মোডে এটা অপারেট করছে ধরে নিতে পারি। আ যেকোনো একটার জন্য ধরলেই হবে। আমরা টি মোড ধরে নিচ্ছি কারণ আমরা জানি টি মোডে হচ্ছে আমরা আ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাই। তার মানে এটা হচ্ছে আমাদের আ কি বলা চলে? এটা কি যেন এটাকে বলা হয়? এটা হচ্ছে আমার আ ডমিন্যান্ট মোড অ্যাকচুয়ালি। তো আমরা ধরে নিচ্ছি টি মোড এখানে অপারেট হচ্ছে, যার জন্য ইকুয়েশন হচ্ছে এটা। তো এখানে আমরা বিটা এমিন এর মান আমরা জানি এখানে। তো কেসির মান হচ্ছে এটা আমরা বসিয়ে দিচ্ছি। তো কিছুই করি নাই আরকি। তো এখন এই যে ১ নম্বর ইকুয়েশন এখানে হচ্ছে আমরা করব। আমরা আসলে এই ২ টা জিনিস এখানে দেখলাম কারণ এই ২ টা আমরা ম্যাথে ব্যবহার করব পরবর্তীতে। যার কারণে আসলে আমরা এটা এখানে দেখলাম। তো এখানে আমরা হচ্ছে ২ টা বাউন্ডারি কন্ডিশন এপ্লাই করব ১ নম্বর ইকুয়েশনে। তো বাউন্ডারি কন্ডিশনটা কি? আমরা জানি যেকোনো হচ্ছে একটা সারফেসের ইলেকট্রিক ফিল্ড এর মান 0। আমরা সারফেসে যদি ধরি সেখানে ইলেকট্রিক ফিল্ড এর মান 0। তার মানে আমার জেডটা প্রপাগেশন ডিরেকশন, তাই z = 0 তে আমার ইলেকট্রিক ফিল্ড 0, z = d তে এই সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ড 0। তো সেটা করা হচ্ছে ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন ইট ইজ ইকুয়াল টু 0 এট জেড ইকুয়াল টু 0। তার মানে ইট ইজ ইকুয়াল টু 0 এট জেড ইকুয়াল টু 0 আমরা যদি এখানে বসায় দিই, এই ২ টা 1 হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি 0 ইকুয়াল টু এই জিনিসটা পাবো। সেখান থেকে আমি a প্লাস প্লাস a মাইনাস ইকুয়াল টু 0, দ্যাট মিনস a প্লাস ইকুয়াল টু a মাইনাস আমরা পেতে পারি। এটা আমি বের করে রাখলাম। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন ইউজ করব z ইকুয়াল টু d তে ইট ইকুয়াল টু 0। তো এটা 0 বসিয়ে দিলাম। এখানে এটার মান বসিয়ে দিলাম। এবং হচ্ছে a মাইনাস যেটা ছিল এটা আমরা মাইনাস a প্লাস যেটা এখানে পেয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমাদের কাছে এটা আসলো এবং এটা সমান আমরা জানি সাইন এর ইকুয়েশন। তো আমরা সাইনটা এখানে বসিয়ে দিলাম। তো শেষ পর্যন্ত আমাদের কাছে কি আসলো? সাইন বিটা এম এন ডি ইজ ইকুয়াল টু 0। তো ইকুয়াল টু সাইন এল পাই আমরা বলতে পারি। মানে সাইন পাই এর যেকোনো সরলগুণিত। সাইন পাই ইকুয়াল টু আমরা 0 জানি। সাইন টুইস পাই ইকুয়াল টু 0 জানি। তো আমরা এখানে করতে পারি। তো সুতরাং এখানে এল এর মান কি? এল এর মান ১, ২, ৩, ৪। এখানে এল এর মান তো 0 হলেও সাইন 0 এর মান 0 আমরা জানি। কিন্তু 0 এর মান কেন 0 সাইন 0 নিতে পারবো না? কারণ আমার যদি এখানে এল 0 হয়ে যায়, তার মানে আমরা এখানে কি দেখছিলাম? যে হচ্ছে আমরা এখানে একটা মানে তৈরি হচ্ছে। আমাদের এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে। তো একটা স্ট্যান্ডিং ওয়েভ তো আমাকে তৈরি হওয়া লাগবে। তো স্ট্যান্ডিং ওয়েভ যদি তৈরি হওয়া লাগে তো আমার এখানে অবশ্যই ওয়েভ আ যে লেন্থটা সেই লেন্থটা অবশ্যই
λ/2 হতে হবে। আমরা এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ যদি তৈরি হয়, তার মানে এই লেন্থটা অবশ্যই হাফ ওয়েভলেংথ এর সমান হতে হবে। যেটা আমরা বলেছি এটা λ/2 রেজোনেটর হয় এবং আমরা এখানে বলেছি এটা হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করে। তো এটা যদি আমার একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করতে হয়, তাহলে আমার এই লেন্থটা অবশ্যই আমার ওয়েভলেংথ এর অর্ধেক হতে হবে। সো আমরা এখানে L যদি 0 করে দিই, তাহলে এখানে আসলে আমরা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হবে না। তো যার কারণে L equal to 0 হতে পারবে না। বাট L equal to 1, 2, 3, 4 যেকোনো কিছু হতে পারে। মানে আ থিওরিটিক্যালি তো এখানে আমরা জানি থিওরিটিক্যালি মানে ইনফিনিটি সংখ্যক মোড এখানে পসিবল। কিন্তু আমরা তো আসলে সেট আমরা সবসময় চাই লোয়ার মোড এর দিকে থাকতে। কাট অফ ফ্রিকোয়েন্সি যাতে লো থাকে। সো এখানে আসলে আমরা নরমালি সবসময় 1, 0, 1, 2 এই জিনিসগুলোই দেখি। বাট আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি এখানে ইনফিনিটি মোড পসিবল। তো এখানে therefore গাইডেড ওয়েভলেংথ হচ্ছে d equal to L pi divided by beta mn আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা আমাদের ম্যাথের জন্য লাগবে। এটা এই কারণে মার্ক করে দেওয়া। তো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ইকুয়েশন যদি আমরা দেখতে চাই তো Fmn L equal to আমরা ইকুয়েশন জানি হচ্ছে এটা যেটা আমরা ওয়েভগাইডের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সময় যেটা দেখে আসছি। তো ক্যাভিটির ক্ষেত্রে আমরা নরমালি ছিল হচ্ছে m pi by a divided by n pi by b যেহেতু এখানে L আরেকটা ডাইমেনশন যোগ হয়েছে সাথে এটা যোগ হলো। শেষ পর্যন্ত আমরা ফাইনাল ইকুয়েশন পাই এটা। এটা হচ্ছে আমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। তো এরপরে আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন QC, QD এগুলোও আসলে আমরা আগেরগুলোতে প্রুভ করে আসছি। এখানে আমরা করতে পারতাম। কিন্তু আসলে প্রুফ গুলো অনেক বেশি বড়। যার কারণে আমরা এখানে করার প্রয়োজনীয়তা বোধ করিনি। আমরা আসলে এই জিনিসগুলো সম্পর্কে এতক্ষণ সাফিসিয়েন্ট ধারণা হয়ে গেছে এগুলো আসলে কি। তো এই কারণে আমরা এই ইকুয়েশন গুলো ডিরেক্ট আমরা এখানে দিয়ে দিয়েছি এবং Q নট ইজ ইকুয়াল টু যে এটা কিন্তু আমরা সেই লোডেড আনলোডেড কোয়ালিটি ফ্যাক্টর ওখানে দেখে আসছি যে সিরিজে ২ টা এটা সেই আমার এক্সটার্নাল সার্কিটরি এবং আমার মূলত ওয়্যারের মধ্যে যে হচ্ছে যে ২ টা একটা হচ্ছে কন্ডাক্টরের জন্য ডাইইলেকট্রিক লস এবং কোয়ালিটি ফ্যাক্টর এবং এটা ২ টা প্যারালাল এড হয় যেটা আমরা দেখে আসছি। এটা সিরিজে হোক বা প্যারালাল অবস্থায় থাক না কেন, কোয়ালিটি ফ্যাক্টর ২ টা সবসময় প্যারালালি এড হয়। তো সেই ২ জিনিস ২ টা যেহেতু আমরা দেখে আসছি, তো সেই জিনিসটা আসলে এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা আসলে QC, QD এর ইকুয়েশন যেটা আমরা সরাসরি এখানে দেখিয়ে দিয়েছি এবং এর মধ্যে যে প্যারামিটার গুলো ব্যবহার করা হয়েছে তার সবগুলোই আমাদের জানা মানে কনস্ট্যান্ট K, A, D এগুলো সবই কনস্ট্যান্ট। এর মধ্যে K টা হচ্ছে এটা। তো D আমাদের কনস্ট্যান্ট A equal to কনস্ট্যান্ট বিটা ইটার মান হচ্ছে এটা আমরা জানি। তো হচ্ছে RS এর মান আমরা ব্যবহার করছি। এর আগে হচ্ছে আমরা K এর একটা ইকুয়েশন মান আমরা বসিয়ে দিয়েছিলাম। আসলে সেখানে K নট হচ্ছে এটা এখানে C যদি আমরা এপসিলন R এর মান যদি আমরা ১ ধরি, তখন এটা হচ্ছে K নট এর জন্য। তো সেই মানটা হচ্ছে এখানে আছে। বাকি সবগুলো আসলে এখানে দেখিয়ে দেয়া হচ্ছে। তো এই ইকুয়েশন গুলো মনে রাখবো আরকি। তো এইগুলোতে আমরা পরবর্তীতে ম্যাথ করব। আমরা রেক্টেঙ্গুলার ক্যাভিটি রেজোনেটর এর জন্য হচ্ছে একটা ম্যাথ দেখছি এখানে। তো এই রেক্টেঙ্গুলার ওয়েভগাইড ক্যাভিটি ইস মেড অফ আ পিস অফ কপার এবং এটা হচ্ছে আমার সেই এটার নাম, আর ওয়েভগাইডটার নাম যেটার A is equal to এটা বলা আছে, B equal to এটা বলা আছে। The cavity is filled with polyethylene এবং if resonator is occur যদি F equal to 5 gigahertz এটা রেজোনেটর মানে আমার ট্রান্সমিট যে ওয়েভটা করছি তার হচ্ছে 5 gigahertz। তো হচ্ছে এখানে টি টা আমাকে যদি এই কন্ডিশনে আমার এটাকে রেজোনেটর রেজোন্যান্স কন্ডিশনে আমাদের অপারেট করতে হয় সেক্ষেত্রে ডি এর মান আমাকে ক্যালকুলেট করতে বলছে এবং আনলোডেড কিউ করতে বলছে L equal to 1 এর জন্য হচ্ছে আমার কিউ বের করে দেখতে হবে এবং L equal to 2 এর জন্য আমার কিউ বের করে দেখতে হবে। তো আমরা D equal to দেখছিলাম L pi by বিটা। তো বিটার মান আমাদের ওখানে মার্ক করা ছিল। সেই বিটার মানটা আমরা বসিয়ে দিয়েছি। এবং নরমালি যেহেতু এখানে বলা নেই যে এটা আমার কোন মোডে অপারেট করছে, বাই ডিফল্ট আমরা ডমিন্যান্ট মোড ধরে নেব। সেটা হচ্ছে T101 যেটা আমাদের ওখানে দেয়া ছিল। তো এখানে হচ্ছে আমার 101 মানে MNL, M এর মান 1, N এর মান 0, L এর মান 1 সেখানে N এর মান 0 বসিয়ে দিই। সেজন্য আমরা এটা পাচ্ছি। তো L equal to 1 এর জন্য আমরা L equal to 1 বসিয়ে দিলাম। এখানে হচ্ছে পাই এর মান বসিয়ে দিয়েছি। K এর মান হচ্ছে এই যে আমরা এখানে বের করেছি। K এর মান এটা। পাই বাই A এর মান গিভেন স্কয়ার শেষ পর্যন্ত 2.20 সেন্টিমিটার চলে আসছে। L equal to 2 এর জন্য আমার 4.40 সেন্টিমিটার। তো L equal to 1 এবং 2 এর জন্য আমরা হচ্ছে লেন্থটা কত হতে হবে আমার ক্যাভিটির যে আমরা যে শর্ট সার্কিটেড করব যেটা কত লেন্থ পর আমাদের শর্ট সার্কিটেড করতে হবে সেটা আমাদের আসলে চলে আসলো এখানে। এরপরে আমাদের আনলোডেড কোয়ালিটি ফ্যাক্টর আসলে বের করতে বলছে। কোয়ালিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1 বাই কিউসি প্লাস 1 বাই কিউডি আমরা জানি। কিউসি এর ইকুয়েশন আমরা দেখছি এখানে। এখানে আসলে সবগুলোর মানে আমরা জানি। এ জানি, ডি জানি, বি জানি। তো ইটা, কে এগুলো আমরা বের করব। ইটার মান হচ্ছে এটা। আর এস এর মানে যে এটা কপারের এখান থেকে। তো এই সবগুলোই আমরা বাকি সবগুলো জানি।
এখন বাকি সবগুলো গিভেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি গিভেন গুলো সেন্টিমিটার আছে আমরা সবগুলো মিটারে নিয়ে ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে L = 1 এর জন্য QC র মান পাবো এটা, L = 2 এর জন্য QC র মান পাবো এটা। আর QD র ইকুয়েশন তো 1/tan ডেল্টা যেটা L এর উপর ডিপেন্ডেন্ট না। তো QD এর মান আমরা বের করে ফেললাম। শেষ পর্যন্ত আমরা যদি টোটাল আনলোডেড Q হিসাব বের করতে চাই সেটা হচ্ছে 1/QC + 1/QD এর প্যারালাল কম্বিনেশন। শেষ পর্যন্ত এটা পাই L = 1 এর জন্য। এটা পাই আমরা L = 2 এর জন্য। তো এটা এভাবে আমরা শেষ করলাম। এরপরে আমরা সার্কুলার ওয়েভগাইড এর মধ্যে যাব। সার্কুলার ওয়েভগাইড একই কথা। আ সার্কুলার ওয়েভগাইড রেজোনেটর। তার মানে একটা সার্কুলার ওয়েভগাইড নিতে হবে এবং সার্কুলার ওয়েভগাইডের ২ পাশ যদি আমি শর্ট করে দিই, সেটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যাবে। এটা একটা সিলিন্ডার হয়ে যাবে। সে কথাই বলা হয়েছে। A cylindrical cavity resonator can be constructed from a section of circular waveguide shorted both ends, thus forming a closed cylinder or cavity. তো T11 dominant mode cylinder তো ফিজিক্যালি দিস ইজ সামথিং লাইক শর্ট সার্কিট ল্যাম্বডা বাই 2 রেজোনেটর একই কারণে যে হচ্ছে এর ২ পাশ শর্ট এবং এখানে একটা আ ইয়ে তৈরি হচ্ছে, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে। স্ট্যান্ডিং ওয়েভ যেহেতু তৈরি হচ্ছে, স্ট্যান্ডিং ওয়েভটা তাহলে এটার দৈর্ঘ্যটা আমার অবশ্যই হতে হবে আ ওয়েভলেংথ এর অর্ধেক যেহেতু স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হতে হলে। তো এটা এখানে বলা আছে আরকি। তো এই এর জন্য আমরা এই পর্যায়ে এসে আর ইকুয়েশন গুলো প্রুফ করার প্রয়োজনীয়তা বোধ করছি না। আমরা এতক্ষণ বুঝে গেছি আমাদের কি কাজ, কি ইকুয়েশন গুলো কিভাবে আসে। আমরা আসলে ইকুয়েশন গুলো এখানে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। চাইলে আমরা ওই একইভাবে আমরা যেটা রেক্টেঙ্গুলার ওয়েভগাইড এর ক্ষেত্রে যেভাবে করলাম, সেভাবে ইকুয়েশনটা আমরা দেখতে পারি। তো এখানে QC, QD এর মান সবই দেওয়া আছে। আমরা এখান থেকে আসলে ম্যাথ করার চেষ্টা করব। তো সার্কুলার ওয়েভগাইড ক্যাভিটি রেজোনেটর এর ক্ষেত্রে হচ্ছে যে বলা আছে D is equal to twice A ডিজাইন 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির জন্য আমাকে ডিজাইন করতে হবে TU011 মোড আমাকে মোড এখানে গিভেন। If cavity is made from copper and is Teflon epsilon আর এটা ফাইন্ড হচ্ছে মানে ডাইইলেকট্রিক is Teflon হবে অ্যাকচুয়ালি। ফাইন্ড the dimension of an unloaded Q তো T101 মোডের জন্য এফ এ NML হচ্ছে আমাদের ইকুয়েশন এটা যেটা আমরা এখানে দেখে আসছি। তো এখানে NML 1 এবং 011 তার মানে N এর মান 0 এই দুটার মান 1 যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার এই ইকুয়েশনটা শর্ট হয়ে আমার এইটা চলে আসলো। তো এখানে N এর মান 0 মানে হচ্ছে 01 তো এটা বসায় দিই শেষ পর্যন্ত এটা চলে আসে। এবং এখন যদি আমি এটাকে এদিকে নিয়ে যাই, C কে নিয়ে আসি আমার এটা চলে আসে। বাকি এখানটা এখানে থাকলো। এইটার মান ইকুয়াল টু এটা আবার K আমরা ইকুয়েশন দেখে আসছি। তো কে হচ্ছে আমাদের এটা চলে আসলো। এখন এই জায়গাটায় আমাদের বলা আছে D is equal to twice A. D equal to twice A বসাই দিলে এখানে আমরা হচ্ছে পাই 4A স্কয়ার। তো এখান থেকে একে কমন নিয়ে আমরা যদি এদিকে নিয়ে যাই A equal to আমাদের এটা চলে আসলো। এখানে আমরা হচ্ছে যে P01 যেটা, এটা হচ্ছে আমার আম এটাকে হচ্ছে বলা হয় বেসেল ফাংশন অ্যাকচুয়ালি। তো বেসেল ফাংশনের চার্ট পাওয়া যায়। সেখান থেকে আমরা P01 এর মান পাবো। আর এখানে π/2 এগুলো আমরা কে হচ্ছে আমরা বের করব। পাই এর মান তো আমরা জানি। তো কে এর মান হচ্ছে এইটা আমরা বের করলাম। তো এখানে বেসেল ফাংশন P01 এর মান এইটা। তো শেষ পর্যন্ত আমাদের কাছে হচ্ছে আমার যেই এর মান সেটা চলে আসলো 2.74 সেন্টিমিটার এবং আমার ইকুয়াল টু দিয়ে আছে টুয়াইস এ। তো সেটা আসে 5.48 সেন্টিমিটার যে ডায়ামিটারটা আসলে আমাদেরকে বের করতে বলছিল। ডায়ামিটারটা আমরা বের করে ফেলছি। তো এই ডায়ামিটারের জন্য যদি হচ্ছে আমরা ইয়েটাকে এভাবে পরপর যদি আমরা শর্ট সার্কিট করে দিই, তো আমরা এটাকে রেজোন্যান্ট কন্ডিশন এ অপারেট করতে পারবো। তো এইটা যদি হয়, তো এর জন্য এখন কোয়ালিটি ফ্যাক্টর আমার কত হবে? এর জন্য কোয়ালিটি ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই, তো হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশন 1/QC + 1/QD একইভাবে QC বের করতে হবে। এখানে সব প্যারামিটার গুলো আমরা জানি, যেগুলো জানি না সেগুলো এখানে বের করে দেওয়া আছে। তো সেগুলো বের করে আমরা এখানে বাকিগুলো সব মিটারে নিয়ে যদি ইকুয়েশনে বসিয়ে দিই, শেষ পর্যন্ত বেটার মান আমরা এটা পাই। এবং এবং এখানে হচ্ছে আমরা QD এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে একটা কি 1/tan ডেল্টা শেষ পর্যন্ত এটা আসে। তো QC এবং QD এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, শেষ পর্যন্ত Q নট এর মান আমাদের কাছে চলে আসে 2300 যেটা আমাদের বের করতে বলেছিল। তো এই ছিল হচ্ছে আমাদের ইয়ে নিয়ে উম রেজোনেটরস নিয়ে মানে ওয়েভগাইড এবং ট্রান্সমিশন লাইন রেজোনেটর নিয়ে পড়াশোনা। আমরা দেখলাম ওয়েভগাইড এবং ট্রান্সমিশন লাইনকে কিভাবে রেজোন্যান্ট কন্ডিশনে আমরা অপারেট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আশা করি কোনো কোয়েশ্চেন নেই। থাকলে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। তো থ্যাংক ইউ ফ্রম মি। দিস ইজ মাইসেলফ।